বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বায়াবাস আছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর ভাইস প্রেসিডেন্ট AH আসলাম সানি। ডানে রয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার আসলাম সানি, যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা শুরু করতে চাই, সম্প্রতি অ্যাপারেল ফেয়ার হয়ে গেল ঢাকায়, অ্যাপারেল সামিট যেটি বলা হচ্ছে, এবং প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি ছিলেন। প্রধানমন্ত্রী কিছু বক্তব্য রেখেছেন, তার মধ্যে একটি অত্যন্ত প্রণিধানযোগ্য বক্তব্য, যে তিনি বলছেন যে বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে। বাট এখন পর্যন্ত এই কথাটা অনেকদিন ধরেই বলা হচ্ছে, দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে। কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে বা কে ষড়যন্ত্র করছে, এটি কিন্তু স্পষ্ট প্রধানমন্ত্রী করেননি, কেউই করেননি। তো আপনি যেহেতু এই সেক্টরের একজন সঙ্গে যুক্ত ভেতরকার মানুষ এবং নেতৃত্ব দিচ্ছেন, আপনি কি একটু বলবেন যে কে ষড়যন্ত্র করছে বা কি ধরনের ষড়যন্ত্র করছে? এখানে আমি জিনিসটা, ষড়যন্ত্র তো অবশ্যই হচ্ছে, কে ষড়যন্ত্র করছে এটা অনেকটা স্পষ্ট কিন্তু আমাদের কাছে। এটা হয়তো কেউ স্পষ্ট করে এভাবে, স্পষ্টতা এই জন্য যে দেখেন, আমরা যখন এই সরকার আসার আগে, যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন একটা গার্মেন্টসের একটা বিশাল অস্থিরতা দেখা দিয়েছিল। তারপর যখন এই সরকার আসলো, তখন আমরা তদন্ত করে দেখা গেল যে অস্থিরতার পিছনে কিছু কিছু NGO তারা কাজ করছে। সেমন কাজ করার পর পিছনে আমাদের বাইরের ফান্ডিংও আসছে। আমরা দেখলাম এই দেশের অনেক প্রমাণও আছে তাদের কপোতকথন এবং তাদের কপোতকথন, তারপর আপনার তাদের ব্যাংক অ্যাকাউন্ট। এমনও সরকারের কাছে প্রমাণ আছে যে কিছু কিছু নেতার ব্যাংক অ্যাকাউন্টে অনেক ডলার পাওয়া গেছে যে বিদেশ থেকে আসছে তাদের করার জন্য। আসলে যেই নেতৃত্বগুলি গার্মেন্টসের বিরুদ্ধে সে উস্কানিমূলক কাজগুলি করছে, তারা কিন্তু কোনো ট্রেড ইউনিয়নের নেতা না, তারা NGOর নামে টাকাগুলি বিদেশ থেকে নিয়ে আসছেন। এবং তারপর গভর্নমেন্ট যখন সেই সময়, আজ থেকে 6 বছর আগের কথা বলতেছি, তাও তাদেরকে অ্যারেস্ট করলেন, তখন কিন্তু আমরা দেখলাম 33 জন কংগ্রেসম্যান তাদেরকে পক্ষে চিঠি দিলেন আমেরিকা থেকে, এবং আমেরিকার আপনার FMO, যাদের আমেরিকার যে ট্রেড ইউনিয়ন, তাদের থেকেও প্রতিনিধি আসলেন। এবং তারপর আমাদের তৎকালীন আমেরিকান ফরেন মিনিস্টার যখন বাংলাদেশে আসলে হিলারি ক্লিনটন, তখন কিন্তু উনি একটা শ্রমিক নেতা কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, একটা খুন হয়েছিলেন। এই জিনিসটা এখনো তার ব্যাপারে কিন্তু উনি কৈফিয়ত তলব করলেন, জানতে চাইলেন। আরেকটা জিনিস যেটা, যে মিডিয়া, এটা তো আপনার NGOর নামে যে আমাদের গার্মেন্টসের অস্থিরতা করার জন্য, এটা একটা ব্যাপার। তারপর কিন্তু সরকারের সাথে কিন্তু তখন নেদারল্যান্ড, আপনার ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু তারা তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে অবস্থান নিয়েছে। সেই 2 জন শ্রমিক নেতাকে কিন্তু সরকার আটকে রাখতে পারলেন না। তারপর রফাদফা হলো, তাদের বিরুদ্ধে নর্মাল প্রসিকিউট যেটা আছে এটাও করতে পারলেন না। কিন্তু তাদের বিরুদ্ধে যে অবৈধ যে লেনদেন হয়েছে, এটারও কিন্তু বিচার হয় নাই, তাদেরকে একটা আপোষ করতে হয়েছে শান্তির জন্য। আরেকটা জিনিস হয়েছে, দেখেন আমাদের গার্মেন্টস সেক্টরের ইতিবাচক দিক যে আমরা আসছে, আজকে বাংলাদেশের $33 বিলিয়ন এক্সপোর্ট, গার্মেন্টসের যে 24.5 বিলিয়ন ডলার এক্সপোর্ট হচ্ছে, এইটার ইতিবাচক দিকগুলি কিন্তু, এটার যে পজিটিভ দিকগুলো আমরা যত না প্রকাশ করি, তার নেগেটিভ দিকগুলি আমাদের দেশে প্রকাশ হয়। আমরা দেখেছি রানা প্লাজা অ্যাক্সিডেন্টের পরে শ্রমিকরা যখন নিহত হয়েছে, এখানে একটা প্রশ্ন, রানা প্লাজা অ্যাক্সিডেন্টে এটা ছিল একটা কনস্ট্রাকশন, একটা বিল্ডিং কিন্তু ছিল রানা প্লাজা। আমাদের গার্মেন্টস মালিকরা একটা ভাড়া নিয়েছে। আমি যদি প্রশ্ন করি, আমি একজন ভাড়াটিয়া হিসাবে, আমি তো বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, তাহলে সেখানে আমি একজন গার্মেন্টস মালিক হিসাবে সেইটার দায়িত্ব আমি কেন নেব? সেই দায়িত্ব নেবে বিল্ডিং বানানোর জন্য যারা জড়িত, আমাদের যে লেক অফ আপনার সুপারভিশন, তারপর আপনাদের বিল্ডিং যে কনস্ট্রাকশনটা হয় না, এটা মালিক তো টোটালি আমরা RMG থেকে একটু আলাদা। কিন্তু এমনভাবে প্রপাগান্ডা হয়েছে, এমনভাবে প্রচারণা হয়েছে যে বিল্ডিংটা ছিল আমাদের RMGর মালিকদের, আসলে কিন্তু বিল্ডিং RMGর মালিকদের ছিল না। তারপর আপনি দেখেন একটা জিনিস এখানে স্পষ্ট করা হচ্ছে, রানা প্লাজার পরে যে প্রচারণাগুলি চালালো আমাদের মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াতে, ভিকটিমের ছবিগুলি যেভাবে প্রচার করা হলো, রক্তাক্ত লাশ যেভাবে দেখানো হলো, আমাদের অনেক মিডিয়াতে দেখেছি আমরা যে একটা লোকের, একটা ভিকটিমের তার একটা মেয়ের হাত কেটে দিচ্ছে, তাকে জিজ্ঞাসা করছে তোমার যে হাত কাটছে তোমার অনুভূতিটা কি? এই ধরনের নির্মম সাংবাদিকতা যেটা বলি, যেটাকে পৃথিবীর কোথাও কোনো ভিকটিমের ছবি দেখা না। এখন আমাদের দেশীয় যে প্রচারগুলি কিন্তু আমাদের এই দেশের সমস্ত ইনসিডেন্টের জন্য জ্বালাও পড়ার ছবিগুলো আমাদের দেশের সাংবাদিকরা নেই, আমাদের দেশের ক্যামেরাতে নেই, কিন্তু সেই ছবিটাই কিন্তু রিপিট হচ্ছে CNN এবং ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলা।
আজকে ডেইলি স্টারে যা হচ্ছে তাই কিন্তু ইকোনমিক্সে পরের দিন প্রকাশ হচ্ছে। তাই পজিটিভ দিকগুলি এইটা থেকে এই কনসেপ্টটা আসছে, যেহেতু আমাদের কিছু এনজিওদের ফান্ডিং করছে বিদেশিরা, ফান্ডিং এর টাকা দিয়ে তারা একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য করা হচ্ছে। তারপর আমাদের যে বিভিন্ন যে প্রপাগান্ডাগুলি আছে গার্মেন্টসের বিরুদ্ধে, নেগেটিভ যে প্রচারণা, এই প্রচারণা যে পজিটিভগুলি এখানে তোলা হচ্ছে না, এখানে টোটালি দায় দায়িত্ব হচ্ছে যে আমাদের অবহেলা। এবং মনে করছেন যে এক ধরনের ষড়যন্ত্র আছেই দেশে এবং দেশের ভিতরে এবং বাইরে, যেটি প্রধানমন্ত্রীর বক্তব্যের সমর্থনই আপনি বললেন। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে আরেকটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন যে অ্যাকর্ড অ্যালায়েন্স এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওদের কাপড়ের চাহিদা আছে, বাংলাদেশের কাপড় ছাড়া ওদের চলবে না, কাজেই এগুলোকে গুরুত্ব দেওয়া। আমি এখানে একটা জিনিস উল্লেখ করতে চাই, একটা মজার ক্যালকুলেশন আপনাকে দিব। আপনি দেখেন অ্যাকর্ড অ্যালায়েন্সের পরে আমি মনে করি গুরুত্ব দেওয়া উচিত না এই কথাটা। আমি যেহেতু এখানে আসছি, একটা মনে হয়েছিল যে অ্যাকর্ড অ্যালায়েন্স অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করবে আমাদের গার্মেন্টসে, কারণ আমরা একটু শঙ্কিত ছিলাম। মনে হয়েছিল প্রথম দিক দিয়ে আমরা শঙ্কিত ছিলাম। প্রধানমন্ত্রী বলেছেন না, আমি আমার ওয়েতে আমি তা বলি যে আমরা শঙ্কিত ছিলাম। আমাদের 3000 ফ্যাক্টরি, আমাদের ফ্যাক্টরিগুলি 25% 50 ফ্যাক্টরি মতো আউট অফ দ্য বন্ধ হয়ে যাবে ইমিডিয়েটলি যদি অ্যাকর্ড অ্যালায়েন্স তারা সুপারভিশনগুলি করে। আমরা যদি দেখতাম 2000 ফ্যাক্টরির মধ্যে মাত্র 24 ফ্যাক্টরি বা 25টা ফ্যাক্টরি বন্ধ করতে হয়েছে, বাকিগুলি রেকটিফিটিংয়ে গিয়েছে, যেগুলি আপনার রিপোর্ট হলে স্টেপ বাই স্টেপ আমরা এটার পরিচালনা করতে পারবো। সবচেয়ে মজার কথা কি জানেন, রানা প্লাজার পরে আমরা সবার কাছ থেকে অনেক কমিটমেন্ট পেয়েছি, সবার কাছ থেকে যে অনেক কিছু করবে, ভিকটিমদের সাহায্য সহযোগিতা করবে, কেউ করেছ। সবচেয়ে মজার কথা বলো, রানা প্লাজার পরে সবচেয়ে বেনিফিশিয়ারিকে জানেন, $1 বিলিয়ন চেয়ে বেশি বেনিফিট হয়েছে আমাদের বায়াররা। তারা কি করেছে? রানা প্লাজার পর আমরা খুব শঙ্কিত, আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুব চিন্তিত। কারণ আপনারা দেখেন, আমি নিজে প্যারিসে ছিলাম, আমি নিজে দেখেছি যে বিরাট, যেখানে হাজার হাজার লোক এভরিডে শপিং করছে, আমাদের H&M, আমাদের পাইমার্কের সামনে, সবার পাইমার্কের সামনে রক্ত মাখা শার্ট নিয়ে দেখারে ক্যাম্পিং করছে যে মেড ইন বাংলাদেশ হবে না, বাংলাদেশ থেকে কাপড় আসবে না। আমরা দেখেছি আপনার টাইম স্কোয়ারে, যেখানে H&M এর বিরাট শপিং টাইম স্কোয়ারে আছে, লাইট জ্বলছে 24 আওয়ার্স, ওই জায়গায় ক্যাম্পিং হচ্ছে। এই বেনিফিটটা নিচ্ছে বায়াররা। কিভাবে নিয়েছে? আমরা শঙ্কিত ছিলাম। আমরা বললাম 2014 উইন্টার থাকবে আমাদের জন্য খুব খারাপ। বায়াররা আসলো, বললো অর্ডার তো তোমাদের দিতে পারবো না, কারণ আমরা খুব শঙ্কিত। বায়াররা অর্ডার দিল, তারা রিডিউস করলো 10 to 15% অর্ডার বাংলাদেশে, বাট তার প্রাইস বেনিফিট নিয়ে গেলো, যেহেতু আমরা শঙ্কিত। তারা এই ভয় দেখায় টোটাল বায়াররা আমার কাছে, আপনি যেই কোয়ান্টিটি আমি 2013 করলাম, সেম কোয়ান্টিটি থেকে 10% বেশি করে আমার যেই পরিমাণ প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল, সেই প্রবৃদ্ধি আবার হয়নি। প্রবৃদ্ধি তারপরে কি হলো, তারা $1 বিলিয়ন উপরে তারা প্রাইস বেনিফিট নিয়ে গেল। এখন পজিটিভ দিকটা এটা আছে, এটা 1 বছরের জন্য নিছে। তারা কিন্তু কিছু অর্ডার আপনি ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়নাতে ট্রান্সফার করলো। আজকে বাংলাদেশে গত পরশুদিন তুফাইল ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। আমি দেখেন তুফাইল ভাই, আমার কাছে যে ইনফরমেশন আছে, আমি ম্যানুফ্যাকচার হিসেবে আগামী 3 বছর বাংলাদেশের, যেহেতু আপনার অক্টোবরে আমাদের একটু নেগেটিভ গ্রোথ ছিল, নভেম্বরে এসে কালকে এসে রিপোর্টটা খুবই পজিটিভ হয়ে গেছে, অনেক পজিটিভ, 9.11% পজিটিভ হয়ে গেছে। আমি মনে করতেছি ডিসেম্বরে তা হবে 15% পজিটিভ, কারণ যে অর্ডারগুলি তারা ট্রান্সফার করলো পাকিস্তানে, ভিয়েতনামে এবং ইন্ডিয়াতে, তারা ওইভাবে তারা কমিটমেন্ট লেভেল অনেক কম। আমি একটা আজকে এই পর্যায়ে বাংলাদেশে নট অনলি ফর চিপ, আমরা অনেক পৃথিবীর সবচেয়ে অল্প দামের পোশাক বানাই না। বাংলাদেশের কমিটমেন্ট লেভেল, আপনি যদি 10টা ব্র্যান্ডের সাথে কথা বলেন, আমাদের কমিটমেন্ট লেভেল, আমাদের রিলায়েবিলিটি, আমাদের বেটার দেন এনি আদার্স কম্পিটিটিভ। আমাদের একটি প্রবলেম, ব্র্যান্ড ইমেজ কান্ট্রি বাংলাদেশ। এইটা যদি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ম্যানুফ্যাকচার হিসাবে, মেকার হিসাবে, আমার কমিটমেন্ট লেভেল ইন্ডিভিজুয়ালি আদার্স এনি আদার কম্পিটিটিভ কান্ট্রি থেকে অনেক বেটার। এবং আমাদের যে অ্যাপ্রোচ, আমাদের যে আপনার ইনভেস্টমেন্ট করার যে ক্যাপাসিটি, আজকে একটু আগে আমি কালকে শুনতেছিলাম, নঈম ভাই ছিলেন কিনা জানি না, ইয়াংওয়েং এর চেয়ারম্যান এখানে একটা ওই সেমিনার ছিল, আমাদের $50 বিলিয়ন আমাদের 50 বছরের স্বাধীনতা করতে কি লাগবে। উনি একটাই তথ্য দিল যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে $16 বিলিয়ন বেশি এক্সপোর্ট করার উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার না। দেখেন আমাদের পোর্ট আছে, আমাদের যে রোড আছে, আমাদের কমিউনিকেশন আছে, বিদ্যুৎ আছে। আমরা যে 25 করতেছি এখন, এটা কিন্তু আমাদের টোটালি প্যাশন নিয়ে, টোটালি আমাদের মেকারদের, আমাদের ইন্ডাস্ট্রিয়ালদের, যারা ইন্ডাস্ট্রিতে জড়িত,
এইটা ব্যাপার নিয়ে একটা জিনিস উল্লেখ করতে চাই, দেখেন আমাদের সবচেয়ে বড় পজিটিভ দিক কিনা, ভিয়েতনাম আফটার চায়নার পরে যে দেশগুলি আমাদের জন্য থ্রেট, যেন ভিয়েতনাম, তারপর এখন আমরা বলতেছি বার্মাতে ফ্যাক্টরি হবে, মানে মিয়ানমারে ফ্যাক্টরি হবে। এটার সবচেয়ে বড় আমাদের প্লাস পয়েন্ট হলো ভিয়েতনামে 95% ফ্যাক্টরির ওনার হলো কোরিয়ান এবং চাইনিজ, তার ফরেন ইনভেস্টমেন্ট। আমাদের যে অর্থনৈতিক ক্রাইসিস এবং যে পলিটিক্যাল ক্রাইসিস লাস্ট ইয়ার আমাদের হলো, যদি অনলি ফর আমাদের বিজনেসটা টিকে আছে এই দেশের, আমাদের সব 99% আমরা দেশীয় ইনভেস্টমেন্ট। যদি এটা ফরেন ইনভেস্টমেন্ট থাকতো, তারা এই দেশ থেকে সব পালিয়ে যেত। তা আমি মনে করি যে আমাদের বর্তমান মেড ইন বাংলাদেশ আফটার অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্সের ইন্সপেক্টরের পরে নতুন যে ফ্যাক্টরিগুলো হবে, এটা মনে করি এটা একটা আপনার ওপেন হার্ট সার্জারির মতো। এখনো আমি বলছিলাম, আমি একমাত্র লোক প্রথম বলছিলাম বিজিএমইতে, যখন আমাদের বিজিএমই জয়েন্ট আপনার হলো, ওই যে এজিএম হলো, আমরা সবাই ভেঙে পড়ছি, বাংলাদেশ শেষ হয়ে যাবে, তখন বলছিলাম এটা আমাদের একটা অপরচুনিটি, রিকগনাইজ করা, নিজের নতুন করে রিকগনাইজ করা, নতুন করে নিজেদেরকে তৈরি করা। এখন যে ফ্যাক্টরি, আমি একটা ইনফরমেশন দিই আপনাকে, পৃথিবীতে 2টা লিড ফ্যাক্টরি আছে যেটা আপনার প্লাটিনাম, একটা কিন্তু বাংলাদেশের। পৃথিবীতে 2টা লিড সার্টিফিকেশন ফ্যাক্টরি আছে, একটা বাংলা। এখন বাংলাদেশে এখন অনেক গ্রিন ফ্যাক্টরি হচ্ছে, অনেক ভালো ফ্যাক্টরি হচ্ছে। আর বিজনেস তো প্রধানমন্ত্রী এক কথায় ঠিকই বলেছে, বিজনেস কিন্তু আমি যখন ভিয়েতনাম গেছি, ভিয়েতনাম বেটার ওয়ার্ক প্রোগ্রাম চলে আপনার, ওই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন পৃথিবীর 122টা ব্র্যান্ড রিকগনাইজ করছে, আইএলওর লিডারশিপে ভিয়েতনামে বেটার ওয়ার্ক প্রোগ্রাম লঞ্চ করছে। তা আমি ভিয়েতনাম পরিদর্শন করতে গেছি, তা আমাদের যে ভিয়েতনাম বেটার ওয়ার্ক আইএলওর যে চিফ, তারা যে গেলাম যে তুমি ভিয়েতনামে বেটার ওয়ার্ক প্রোগ্রামকে তুমি অ্যাকসেপ্ট করছো, বাংলাদেশে তুমি করো না, বলো তোমার ট্রেড ইউনিয়ন লাগবে, ইলেকট্রিক ট্রেড ইউনিয়ন লাগবে, তো ভিয়েতনামের ট্রেড ইউনিয়ন কে আমাকে একটু বলো। তাই বললো ট্রেড ইউনিয়ন আছে, ওরা তো ইলেকশন করে এইভাবে। আমি যেখানে কান্ট্রির ভাইস প্রেসিডেন্ট ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান, সেই ইলেকশনটা তুমি কিভাবে দেখো? এটা তো কোনো ওয়ান সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল ট্রেড ইউনিয়ন, এখানে কান্ট্রি ট্রেড ইউনিয়ন চালা, যেখানে কমিউনিস্টরা দেশ চালা, সেখানে তো তোমার এখানে ট্রেড ইউনিয়ন নাই বলা যায়, এটা তো কোনো ডেমোক্রেসি না। ভিয়েতনামে যদি ফার্স্ট প্রিভিলেজ দেশ হিসেবে তুমি ডিক্লেয়ার করতে পারো আমেরিকা, আর বাংলাদেশে যেখানে ডেমোক্রেসির চর্চা হচ্ছে, যেখানে 85টার বেশি রেজিস্টার ট্রেড ইউনিয়ন আছে, যেখানে ট্রেড ইউনিয়ন করতে আমরা কোনো বাধা দিচ্ছি না, গত 2 বছরে 186টা ট্রেড ইউনিয়নের ফর্ম হয়েছে, সেখানে তুমি আমাকে তুমি এত ইনভার্গো দিচ্ছ, ভিয়েতনামে বলছো ট্রেড ইউনিয়ন অ্যাকসেপ্টেবল, আর কান্ট্রির ভাইস প্রেসিডেন্ট ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান, তাহলে রাষ্ট্র আর ট্রেড ইউনিয়ন তো এক হয়ে গেল। এইটার ব্যাপারটা হলো ব্যবসা কোনোদিন তাদের স্বার্থের জন্য করে। এখন চায়নাতে তো ডেমোক্রেসি নাই, এখানে তো কিছু নেই, তাহলে আমেরিকা কি বলবে কালকা তুমি চায়না তাদের সবচেয়ে বড় ট্রেড পার্টনার, বলবে যে তোমার সাথে ব্যবসা করব না? প্রধানমন্ত্রী এই সূত্রেই বলছে ব্যবসায়ীরা ব্যবসা করবে তার নিজেদের স্বার্থের জন্য, নিজেদের প্রফিটের জন্য। রাজনীতি এখন ব্যবসায়ীদের বন্ধ করার কোনো পসিবিলিটি আছে বলে আমি মনে করি না। অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় উঠে আসলো, কিন্তু আমি শেষ দিকে যে একটি পজিটিভ ধারা সেটা দিয়ে শুরু করে মূল অনেকগুলো বক্তব্য রাখলেন, সেটাতে যেতে চাই। আমিও একমত, বাংলাদেশের পোশাক রপ্তানি খাতে এই মুহূর্তে আমাদের অবস্থান পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় অবস্থান আমরা অবস্থান করছি, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ এখন যদি এগিয়ে চলার যে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমার গার্মেন্ট একদিন প্রথম হবেই, এবং সেটা খুব বেশি দিন না, আমরা সেটা আশা রাখতে পারি। কিন্তু অনেক সংকট, অনেক পথ চলার ক্ষেত্রে অনেক সমস্যা সেগুলো ছিল, থাকবে। কয়েকটা প্রসঙ্গ না বললে হয়, যেমন রানা প্লাজার প্রসঙ্গে আমার কাছে কিন্তু সানি ভাই কিন্তু স্পষ্ট করে বলেন নাই কোন মিডিয়াতে যখন একজন হাত কেটে ফেলার পর বলতেছে আপনার প্রতিক্রিয়া কি, এই ধরনের কোনো দৃশ্য কোন মিডিয়াতে ইনি কিন্তু স্পষ্ট বললেন না যে এটা কি কোন টিভি চ্যানেল এরকম করেছিল, আমার চোখে পড়ে নেই এবং এরকম করার কোনো সুযোগও নাই। কিন্তু এটা কিন্তু বলতে পারে না, হয়তো তুমি কথার জন্য এটা বললেন কিনা সেটা হতে পারে, আদৌ এরকম কিন্তু এই প্রথম আমি শুনলাম যে এরকম একটা বক্তব্য আমার কাছে কোনো মিডিয়াতে পড়ে নাই। মিডিয়া তো ধরেন এখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটবে, মিডিয়াকে সেটা তুলে ধরবে না? আপনার মিডিয়া এটাও তুলে দেবে আমার গার্মেন্ট যে সাফল্যটা সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করছে। আমরা তো অবাক বিষয়ে যখন দেখি, আমরা বিদেশে যাই, যখন দেখি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শপিং মলগুলোতে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটা দেখি, তখন আমাদের কাছে ভালো লাগে। আজকে গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ব্র্যান্ডিং কোম্পানিগুলো বাংলাদেশের তাদের পোশাক উৎপাদন করছে, এবং সেগুলো তারা নিয়ে গিয়ে বিশ্বের বড় ব্র্যান্ডিংগুলোতে বিক্রি করছে। আজকে সকল জনপ্রিয় ব্র্যান্ডগুলো যখন আমরা অন্য দেশের থেকে যখন কিনে আমরা নিজেরাও কিনতে যাই, মেড ইন বাংলাদেশ দেখলে আমাদের বুকটা গর্বে ভরে ওঠে, এটাই বাস্তবতা। কিন্তু মিডিয়া যখন একটা অঘটন ঘটবে, দুর্ঘটনা ঘটবে, সেটা তুলে ধরবে, এটা মিডিয়ার দায়িত্ব। কিন্তু মিডিয়ার দায়িত্ব ওটাও, যেটা সাফল্যগুলো আমাদের যেমন তুলে ধরা, তেমনি যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো তুলে ধরা। রানা প্লাজার ঘটনা অবশ্যই সেই মালিক দায়ী, কিন্তু আপনি যখন একটা গার্মেন্ট
তৈরি করবেন বা যে কারখানার জায়গাটুকু আপনি ভাড়া নেবেন, যেভাবে নেন না কেন, আপনি কি কর্মবান্ধব একটি পরিবেশ দেখবেন না? আপনাকে তো একটা কর্মবান্ধব পরিবেশ দেখতে হবে, যেখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা কতটুকু আছে, এখানে আপনার কতটুকু শ্রমিকরা কাজ করার মতো পরিবেশ, কিংবা এই বিল্ডিংটা কতটুকু যৌক্তিক, এটা ভেঙে পড়তে পারে কি পারে না, আপনি সে নিরীক্ষাগুলো করার দায়িত্ব সংশ্লিষ্ট গার্মেন্ট মালিকের কিন্তু। কারণ আমি একটা বিল্ডিং বানিয়ে আমি মনে করবো আমি প্রফিট করার জন্য আমি এটা দিয়ে দিলাম ধানাই পানাই করে, এখানে যা ইচ্ছা তাই একটা অবস্থা, এটা পারমিশনও নাই, রাজুকের থেকে কোনো অনুমোদন নাই, সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নাই, পৌরসভা থেকে কোনো অনুমোদন নাই, আমি একটা বিল্ডিং বানিয়ে নেব। যখন আমি একটা কারখানা করতে যাব, আমি কি সেটি দেখবো না এখানে কর্মপরিবেশ কতটা, এখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা, শ্রমিকদের কর্মপরিবেশের বান্ধব, কিংবা একটা শ্রমিক কি করে কাজ করবে, এটা দেখতে অবশ্যই হবে। অবশ্যই আমাদের কিছু গার্মেন্ট অতি মুনাফালুভী মালিকের জন্য সামগ্রিক সবাইকে আমরা দোষী করতে পারি না, এটা হয় না। অল্প কয়েকজন, এদের সংখ্যা খুব কম সানি ভাই, আপনি যদি চিহ্নিত করতে চান এদের সংখ্যা খুবই কম। আপনি যে কথাটা বললেন এখানে খুব সেফটি, আপনি আর্কোডন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি, তারা কিন্তু 1106টি কারখানা ছোট বড় তারা ত্রুটি বিচ্ছিগুলো চিহ্নিত করেছিল। এর মধ্যে তারা কতগুলো বন্ধ হয়েছিল, উত্তর আমেরিকার 26টা তারা অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি, এটা তো তারা, কিন্তু আপনার টোটাল এই পর্যন্ত বন্ধ হলো কর্মপরিবেশে গত 2 বছর 218টি গার্মেন্ট বন্ধ হয়েছিল ঢাকা, এবং এর মধ্যে চট্টগ্রাম হলো 40টি, বাকি সবগুলো বিভিন্ন এলাকা মিলে আর কি কারখানা বন্ধের ক্ষেত্রে। বিকেএমইর আছে এর মধ্যে আলাদা করে আবার 192টি। আমার বক্তব্য হল ওই জায়গাটুকু পোশাক খাতের অনেক সংকটগুলো আমাদের আগে চিহ্নিত করতে হবে। আমরা একটা পজিটিভ দ্বারা দেখতে চাই, কিন্তু আমাদের এই যে বিশাল একটা সম্ভাবনার দ্বার, এটা কি কতিপয়, আপনার সঙ্গে আমি একমত, ষড়যন্ত্র চক্রান্ত তো আছে, চক্রান্ত অবশ্যই থাকবে। বাংলাদেশ একটা বিশাল অবস্থান তৈরি করলো, এটা চক্রান্ত থাকবে না, ষড়যন্ত্র অবশ্যই থাকবে। কারণ ষড়যন্ত্রকারীরা কেউ কি চায়, যারা বহির্বিশ্বে অন্য দেশ বাংলাদেশকে এখন কম্পিটিটার, তারা তো চাইবে বাংলাদেশের মার্কেটটাকে ধ্বংস করার জন্য। সতর্ক আমাদেরকেই থাকতে হবে। আপনি যখন গার্মেন্ট মালিকদের সংগঠন কিংবা আপনারা যারা গার্মেন্ট এই ট্রেডের সঙ্গে সম্পৃক্ত, তারাই প্রথম এই ব্যবস্থাটা করবেন এবং সরকার আপনাদেরকে সহায়তা প্রদান করবে। এবং আমরা এই পাশটুকুতে আমরা বাকিরাও সে দাঁড়াবে। ঢালাওভাবে যে মিডিয়া অসহায়তা করছে সেরকমও নয়, কিন্তু আজকে কিন্তু মিডিয়াগুলো অ্যাপ্রিসিয়েট করছে না যে আপনারা 2 দিন ধরে ঢাকাতে যে সামিটটা করছেন, সেখানে মিডিয়াগুলো কিন্তু হাইলি সবাই অ্যাপ্রিসিয়েট করে বলছে যে অর্ডার পরিমাণ ভালো এবং এই ভালো দিকগুলো। আবার এটাও যখন একটা নেগেটিভ সাইডও আসবে, আপনি সেটা তো বলতে হবে। এখন আপনি ধরুন একজন শ্রমিকের সমস্যা কি বলবে না? শ্রমিকের যে মজুরির বিষয়টি থাকে সেটি কি বলবে না? রাজনৈতিক সংকট, অস্থিরতা যখন আসে, তখন যখন গার্মেন্ট মালিকরা সংকটে পড়ে। নঈম নিজাম, সব ক্ষেত্রে কি গণমাধ্যম একটা রেসপন্সিবল বিহেভ করে কিনা এটা অনেক ক্ষেত্রে সকল মিডিয়া করে, আমি সেটা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গণমাধ্যম পজিটিভ ধারাতে আছে বলে আমি মনে করছি। কারণ পজিটিভ ধারা এই কারণে আর কি, বিচ্ছিন্ন তো দু একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটবে না তা না, অনেক সময় অনেক ক্ষেত্রে হতে পারে, এবং এটা নানা ইনফরমেশন গ্যাপও থাকতে পারে, কিন্তু তার মানে এটা নয় সানি ভাই যে আপনার প্রতিক্রিয়া কি, এবং না টিভিটা বলতে হবে আপনাকে, মানে আমি তো একটা বলে ফেললাম তাহলে তো হবে না, কিন্তু আপনাকে বলতে হবে অমুক টেলিভিশন এতটার সময় এই করেছে, ডাটাটা ওরকম থাকতে হবে। আপনি গার্মেন্ট ট্রেড ইউনিয়ন থেকে যে এই মিডিয়ার বিরুদ্ধে আসলে তো হবে না, নাহলে বাকিরা মনে করবে হবে। এখন এই মুহূর্তে কতটা সময় দেখেছে আমাকে বলতে হবে, অবশ্যই আমরা আপনার কাছে জেনে নেব ভবিষ্যতে। তবে রানা এই কথাটি কোন টেলিভিশন চ্যানেলে তখন রানা প্লাজার ঘটনার সময় কিছু অমানবিক উপস্থাপনা হয়েছে, সেগুলো ছিল, কিন্তু আমরা নিজেরাও সেগুলো আপনি জানেন, আমরা নিজেরাও সেই ক্রিটিসিজম তখন করেছিলাম। আমরা বলেছিলাম এটি সঠিকভাবে উঠে বা যেভাবে আমরা আশা করেছিলাম জার্নালিজমের এই বিচ্ছিন্ন ধারাগুলো নিয়ে আমরাও কথা বলেছিলাম, কিন্তু সেই সময় আমরা একটা চাই যে জায়গাটা থাকে আজকে বাংলাদেশের গার্মেন্টস একটা সম্ভাবনার ধার কিন্তু বিশাল, কিন্তু একটা বিশাল এই পজিটিভ ধারটাকে আমরা কোনো রকম বাদ দিতে পারি না। কিন্তু আমি বলতে পারি না যে একটা সময় ছিল রানা প্লাজা কিংবা অন্য বিষয় নয়, ঢাকা শহরের অলিতে গলিতে গার্মেন্ট যখন হতো তখন এত শুরুর দিকের কথা আমি বলছি। এখন কিন্তু অনেকে খুব মানসম্মত জায়গাতে গার্মেন্ট করছেন। তারপরে মুন্সিগঞ্জের সরকার যে জায়গাটুকু দেওয়া হচ্ছে 531 একর জমি বাউশিয়াতে, এটা গজারিয়াতে, গজারিয়ার ওই জায়গাটুকু তো আমরা তো আশা করি একটা বিশাল নতুন সম্ভাবনার, সারা বিশ্বের নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প বাস্তবায়ন করা অনেক কঠিন। আমরা আশা করতে রাখি এটাই আমাদের অনেক সংকট, কিন্তু রাখতে হবে, এটা বাস্তবায়ন করতেই হবে। যতই কঠিন হোক আগামী দিনে গার্মেন্ট সেক্টর টিকে রাখার জন্য সানিবিকে আমরা আশা করবো না, অবশ্যই পজিটিভ ধারা আমরা রাখতে চাই। আমরা বলতে চাই যে এই ধারাগুলো থাকবে এবং আমরা সেখানে হয়তো কর্মপরিবেশ তৈরি হবে। কিন্তু এখনো আপনি ধরেন 1981-82 সালে বা 83 সালে যে গার্মেন্টটি ঢাকা শহরের একটা ক্ষুদ্র জায়গাতে একটা গুপসির মধ্যে এবং একটা পরিবেশ যেখানে নাই কাজ করার জন্য,
কিংবা আগুন নিবানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই, কিংবা অন্যান্য যে সংকটগুলো সেগুলো উত্তরণে এত বছর পরও, এত মুনাফার পরও আমরা কি একই জায়গায় সেই গার্মেন্টকে রেখে দিব? আমরা সেটা না। এটা আপনি যখন ব্যবসা করবেন তখন আপনাকে সবকিছু সরকার করে দিবে সারা পৃথিবীতে এরকম দৃষ্টান্ত নেই। কিন্তু আপনাকে যখন বাজার অর্থনীতির যুগে আপনাকে আপনার ব্যবস্থাটুকু আপনাকেই করতে হবে। সরকার সহায়তা করতে পারে, সরকারকে সহায়তা করা, এবং এখন তো সারা পৃথিবীতে দৃষ্টান্ত সরকারের কাজই হলো কিন্তু সহায়তা করা ব্যবসায়ীদের। আমরা সেটা আশা করব যে পর্যাপ্ত, যেমন আমরা যে আশাটা আপনি বলেন যে আপনি একটু যেটা হবে কিনা, আমরা সেটা হবে, আমরা এটাই বলে রাখতে চাই যে পদ্মার তীর কিংবা মেঘনার তীরে যেখানে গজারিয়া যে অবস্থানটা, সেই জায়গাটুকু আমরা একদিন হয়তো দেখবো কর্মচঞ্চল একটা পরিবেশ তৈরি হবে, বিশাল অবস্থা তৈরি হবে, যাতে করে বিশ্ব মন্দার আগামী যুগেও বাংলাদেশ এগিয়ে যেতে পারে এবং পজিটিভ একটা অবস্থান তৈরি করতে পারে। গার্মেন্টসে আমি আরেকটা কথা বলতে চাই যে মালিকরা সবসময় সরকারের কাছে প্রণোদনা চায়, কিন্তু আপনি পাশাপাশি শ্রমিকদের জন্য যে দায়িত্বটুকু আপনাকে সেটিও নিতে হবে। কারণ এই শ্রমিক মালিক যে পর্যন্ত আপনারা এক না হতে পারবেন, শ্রমিকরা যদি যে পর্যন্ত আপনার পরিবারের সদস্য না হতে পারবে, এখন অনেক গার্মেন্ট মালিকরা কিন্তু করেন, কিন্তু শ্রমিকদের একসঙ্গে সকল কর্মপরিবেশ, তারা কিন্তু শ্রমিকদের সুযোগ সুবিধা দেখা থেকে শুরু করে একসঙ্গে খাওয়া থেকে শুরু করে অনেক গার্মেন্ট মালিককে আমি দেখলাম যে তারা সেটি করছে। আবার অনেক গার্মেন্ট মালিক বেতনটুকু ঠিক মতো দেয় না, যে কারণে প্রত্যেকটি বছর যখন ঈদ আসে, পূজা আসে, পার্বণ আসে, বৈশাখ আসে, 5টা ঈদ অনেক সুন্দর করে কাটে। এটাই আমরা ওটাই তো আশা করি, আমরা তো এটাই আশা করবো যে আমরা সেরকম হবে। তারপর যে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সর্বশেষ ঈদের সময়ও, আমরা দেলোয়ার যে মালিকটি ছিলেন আমরা সেটি চাই না। আপনি ধরেন অনেকগুলো ঘটনা, এক দেলোয়ারের কারণে আপনার পুরো একটা পরিবেশ তো নষ্ট করতে দেওয়া যায় না। তাজরিনের মালিকের ক্ষেত্রে আপনি ধরেন আরো কয়েকটা, আপনি কিছু গার্মেন্ট মালিকের জন্য আপনি পুরো দায় দায়িত্ব কেন নেবেন? আপনারা নিতে পারেন না। কিন্তু আমরা এক বিজিএমির শুধু বিষয় না, বিজিএমই তো আপনার একটা ট্রেড বডি। আমরা আজ অব্দি, আমার দুঃখ লাগে আরেকটা বিষয়, গার্মেন্টের মূল সংকটটা কিন্তু আমরা ডিসকাস করছি না। গার্মেন্টের মূল সংকটটা কোথাও? গার্মেন্টের মূল সংকট হলো ওয়ান স্টপ কোন সংকট নিরসনের ব্যবস্থা নেই। আপনার সাথে এটাই শেয়ার করবো আমি, এটা নেই। কিন্তু আমি একটা যোগ করে দিচ্ছি আপনাকে, আপনি শুনবো। আপনি দেখেন ওয়ান স্টপ যে বিষয়টা, একটা আপনি একটি কাজের জন্য যখন বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ মন্ত্রণালয়, গ্যাস সংকট, আপনি চলে যাচ্ছেন সেটার জন্য জ্বালানি মন্ত্রণালয় আরেকটা পার্টে। আপনি যখন ধরেন যখন ট্রেডের বিষয় আসে তখন বাণিজ্য মন্ত্রণালয়, যখন ইন্ডাস্ট্রির কোশ্চেন আসে তখন আপনি শিল্প মন্ত্রণালয়, তারপরে যখন আপনার মূল খাদ্য তখন টেক্সটাইল মিল, আপনাকে বস্ত্র মন্ত্রণালয় সেখানে যেতে হচ্ছে। এই যে এতগুলো মন্ত্রণালয় ঘুরতে হচ্ছে, এই জায়গাটুকু আমি মনে করি আপনারা খুব সরকারের কাছে দাবিটা ওখানে রাখেন যে এত মন্ত্রণালয় নয়, একটা মন্ত্রণালয়ের অধীনে গার্মেন্টগুলোকে এনে একটা নির্দিষ্ট জায়গায় করে দেওয়া হোক। কোন মন্ত্রণালয় গার্মেন্ট ট্রেড শিল্প আমরা সেটি চিহ্নিত করতে পারিনি। আমরা কি একটা নির্দিষ্ট জায়গা করতে পারি না? এতদিন পর, এত বছর পর, এত অবস্থানের পর বাংলাদেশের গার্মেন্ট সেক্টরটাকে আমরা অন্য ধারা নেওয়ার জন্য, যেখানে শ্রমিকদের সংকট মালিকরাই দেখবে, শ্রমিকদের সংকট নিরসন করা না হয়, কোনো বিদেশি ব্যক্তিরা এসে আমাদেরকে উপদেশ দেওয়ার কোনো বিষয় থাকবে না। আমাদের সংকট নিরসন আমাদের শ্রমিক মালিক একসঙ্গে বসে করতে হবে। আর শ্রমিকদের প্রতি আপনাদের দৃষ্টিটা এরকমই থাকতে হবে যে এই শ্রমিকরা শ্রম, গাম, মেধায় আমি মুনাফাটা অর্জন করছি এবং সেই অর্জনটুকু আমাকে ধরে রাখার জন্য আপনি বলবেন। আপনি সব প্রসঙ্গে বলেছেন, কিন্তু ওই যে প্রধানমন্ত্রী যে বিষয়গুলো বলেছেন, ইঙ্গিত করেছেন বা বলবার চেষ্টা করেছেন, সে বিষয়ে আপনার কোনো? এটা আমার কাছে মনে হলো জিএসপি প্রসঙ্গটা হয়তো তিনি ইনডাইরেক্টলি ইন্ডিকেট করার চেষ্টা করেছেন। আজকে যুক্তরাষ্ট্রের মতো বাজারে আমাদের জিএসপি বন্ধ, কিন্তু এখন সেখানে যে গার্মেন্টস আমরা বেনিফিশিয়ারি না, কিন্তু আমরা বেনিফিশিয়ারি না হলে কিন্তু এত বড় মার্কেট আপনি যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কি বাদ দেব না তো? গার্মেন্টস আমি একটু অন্য প্রশ্ন, আমি আসলাম স্যার আপনার কাছে একটু পরে আসি, আপনি এরপরে যোগ করবেন। যেমন এই যে অ্যাকর্ড অ্যালায়েন্সের প্রসঙ্গে তিনি বললেন রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্যায় থেকে, বা এই যে ওরা নিবে, গুরুত্ব না দেয়, যেখানে আপনি গার্মেন্টস সেক্টরের এত সমালোচনা নিয়ে আসলেন, অনেকেই নিয়ে আসে আমরা হয়তো গার্মেন্টস সেক্টরের ভালোর জন্যই, সেখানে প্রধানমন্ত্রীকে একটু গার্মেন্টস মালিকদের উৎসাহিত করলেন না যে তোমরা যেভাবে চলছো সেভাবেই চলো? তৃতীয়ত হচ্ছে এই যে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা যেটি আসলাম সানি হয়তো যথার্থভাবে বলেছেন, কিন্তু সাম্প্রতিককালে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আপনি উল্লেখ করলেন, যে বাংলাদেশ সরকার বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক একটা তীব্র টানাপোড়েনই নয়, এক ধরনের অঘোষিত অলিখিত যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়া। যেমনটা আমরা সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য, মার্কিন একজন মন্ত্রীকে ঘিরে সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য, আরো মন্ত্রীদের বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ৭১-এর ভূমিকা, কিংবা সাম্প্রতিককালে যেটি তিনি বলবার চেষ্টা করেছেন যে পদ্মা সেতুতে ওয়ার্ল্ড ব্যাংকের বিনিয়োগটাও হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে।
এটি কি খুব কারণ আমরা যদি এক্সপোর্টের কথা বিবেচনা করি, ইউরোপ এবং আমেরিকাই তো বাংলাদেশের এক্সপোর্টের সবচেয়ে বড় বাজার। বাজার তো সেই বাজারকে আমরা কি এভাবে ক্ষতিগ্রস্ত করাটা, না, বা সেটি আমরা এখন একটু পূর্বমুখী হয়ে কি এই বাজারকে অস্বীকার করলে খুব সুবিধা হবে পশ্চিমকে? আমি মনে করি এই বাজারকে অস্বীকার করার সুযোগ নেই। আমি এই বাজারটুকু ধরে রেখে, এটা ব্যবসা আমার। এই যে রাজনৈতিক কথাগুলো তারা আমি বলছেন, এটা অতি কথা না, আমি এটাই বলার চেষ্টা করছি। আপনি যে বক্তব্যটা রাখলেন সেটা হলো যে আপনার এটা এই যে আশরাফ যে বক্তব্য রাখলেন এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। কিন্তু আপনি অন্য মন্ত্রীদের, আমি হঠাৎ করে কিন্তু এই সম্পর্কের অবনতি আমি সেটি বলবো না। আপনি যদি একটু আগে দেখেন, না না, সেটা তো অনেকদিন ধরে টানাপোড়েনটা আছে, গত 6 বছর ধরে এই টানাপোড়েন কম বেশি আমরা দেখতে পাই। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক মন্ত্রী, মানে স্টেট ওদের সহকারী যারা আসেন এখানে, তারা কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে সাক্ষাৎ পাননি। এবার কিন্তু এটা প্রথম হঠাৎ করে ঘটলো বিষয়টি তা নয়। কিন্তু আপনি যখন মিডিয়াতে বলছেন সেটি তো এটা মিডিয়ার বক্তব্যটা তো আমি বলেন যে আমরা কি ন্যূনতম শিষ্টাচার, যেমন বিদেশি রাষ্ট্রদূত কূটনীতিকরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যখন মন্তব্য করেন সেটি অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি। সেটা আমরা এনকারেজ করি, আমরাই তো তাদেরকে আসলে ডেকে আনি। আমাদের মিডিয়াগুলো আমরা কি দাঁড়িয়ে পড়ি তাদের সামনে, ঝাঁপিয়ে পড়ি? শুধু মিডিয়া কেন, পলিটিশিয়ানরা কি কম গুরুত্ব দিচ্ছেন নাকি? মিডিয়া কিন্তু কমেন্ট নিচ্ছে আর পলিটিশিয়ানরা কি বিচার দিচ্ছে। আমি আপনাকে একটা গল্প বলি। আমি গত অক্টোবর মাসে আমি গিয়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে 3 জন প্রভাবশালী লোকজনের সঙ্গে আমার বৈঠক হয়েছিল। এর মধ্যে ছিল ওবামার উপদেষ্টা ডক্টর নিনা, আমার সঙ্গে বৈঠক হয়েছিল আপনার কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, আমার সঙ্গে কথা হয়েছিল কংগ্রেস ওমেন গ্রেস ম্যাং। আমি তাদের সঙ্গে যখন বক্তব্য রাখছিলাম রিগার্ডিং, আমি বললাম তোমাদের জিএসপি তুলে দিবা কিনা, জিএসপি খুলে দাও, তা তোমরা এসব আটকে রাখো কেন? তারা সবাই এক বাক্য বলে আপাতত জিএসপি না ওঠার মূল ইঙ্গিতটি যেটি দিলেন সেটা হলো রাজনৈতিক বাংলাদেশে। কারণ যে 17টি শর্ত এর মধ্যে কিন্তু পূরণ হয়ে গেছে, অলমোস্ট সব পূরণ হয়ে গেছে। সুতরাং আমরা কি কারণে, যেহেতু আমি শর্ত পূরণ করছি, তো আমি কেন কূটনীতিক সম্পর্কটা পজিটিভ দ্বারা না রেখে নেগেটিভ করার চেষ্টা করব? আজকে তাদের বক্তব্য যখন আমরা লাইক করেন, আমাকে আরেকটা আপনাকে দুঃখজনক শুনে আমাকে কংগ্রেস ওমেন গ্রেসম্যান বলল তুমি কার বিপক্ষে বলবো? আমি বললাম কার বিপক্ষে মানে? বলে যে এখানে যারা আমাদের কাছে আসে তোমাদের দেশ থেকে এর বিরুদ্ধে বলে যায়, ও ওর বিরুদ্ধে বলে যায়। আমি বললাম কারোর বিরুদ্ধে বলবো না। আমি বললাম তুমি জিএসপি তুলে দাও আমাদের, এটা তুমি হেল্প করো। আমি বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই, আমি সাংবাদিক হিসেবে আমার, এবং তোমাদের কাছে শুনতে চাই তোমরা আমাদের জন্য পজিটিভ কি করবে। বলছে এটা তো ভালো লাগলো শুনে। এবং জোসেফ ক্রাউলি আমাকে একই কথা বললেন। এবং নিনা তো অরিজিন বাংলাদেশ হওয়ার কারণে সে তো বাংলাদেশের প্রতি তার একটা গভীর ভালোবাসা, গভীর দুর্বলতা, এবং সে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের পজিটিভ ধারার পক্ষে সে, এবং সে মৌলবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমি যে কথা বলার চেষ্টা করলাম তাদের মধ্যেও কিন্তু আমার কাছে মনে হয় সংকট নিরসন খুব কঠিন কিছু নয়। কিন্তু 5 জনের ইলেকশনে তাদের মূল হেডেক নয়। এক ডক্টর ইউনূসকে কেন্দ্র করে সরকার এখানে একটা ছাড় দিলে কি যায় আসে আপনার? তারা কিন্তু আমাকে বারবার কথা, আমি যখন ইলেকশন 5 জানুয়ারিতে কি হলো দে ডোন্ট বদার। তারা চিন্তা করছে ডক্টর ইউনূসের বিষয়টি নিয়ে তাদের সঙ্গে টানাপোড়েনের শুরু। আপনি যদি ডক্টর ইউনূসের বিষয়ে, আমরা দুনিয়ার আমার ব্যাংকগুলো যখন হাজার হাজার কোটি টাকা লুট হয়ে চলে যায়, আমরা নজর দেওয়ার সুযোগ পাই না। ইউনূসকে নিয়ে আমরা পড়ে আসি। একটা গার্মেন্ট সেক্টর, আমার ট্রেড বডিকে ঠিক রাখার জন্য, আমার ট্রেডকে ঠিক রাখার জন্য আমাদের অসুবিধার কথা ছাড় দিতে এই কূটনীতিক সম্পর্কে সৈয়দ আশরাফ যে বক্তব্য রাখলেন, এটা কোনো রকম ন্যূনতম শিষ্টাচারের মধ্যে পড়ে না। শুধু তাই নয়, আরো কয়েকজনের বক্তব্য আরো এক ধাপ এগিয়ে। এগুলো কি সম্পর্ককে জটিল থেকে জটিল? এটা সম্পর্কে জটিল না, শুধু আগামী দিনে এই সম্পর্কে বিপদ হয়ে দাঁড়াতে পারে। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র, আমি তো মনে করি তারা পজিটিভ। তারা এই কারণে পজিটিভ, আমি মনে করি এই সামান্য অবস্থার মধ্যে দিয়ে এই সম্পর্ক নষ্ট হবে বলে আমি বিশ্বাস করি না। কারণ রাজনীতির ক্ষেত্রে এবং বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে আপনি গ্লোবাল জায়গাতে এখন বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করছে। যেই কারণে হয়তো আমি মনে করি এই বিষয় সম্পর্ক আমাদের নষ্ট হবে না, এবং সরকার তার ভুলগুলো বুঝে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্কটুকু আমি মনে করি একই রকম ভাবে আগামীতে বহাল রাখতে হবে এবং সম্পর্ক অটুট রাখতে হবে। যদি অটুট না রাখা যায় আমরা ক্ষতিগ্রস্ত হব, আমার গার্মেন্ট সেক্টর ক্ষতিগ্রস্ত হবে। যেভাবে সানি ভাই বলুক না কেন, যুক্তরাষ্ট্রের বাজার হারানো কি ঠিক হবে? আপনি তো একটু আগে নিজে বললেন ম্যানহাটনে দাঁড়িয়ে আপনার কাছে ভালো লাগছে যে বাংলাদেশের সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। যুক্তরাষ্ট্র আমাদের কাছে কত ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট মার্কেট। একটা জিনিস এই সরকার কিন্তু একটা জিনিস করতে পারছে পজিটিভ, যেটা আমি মনে করি এই সরকারের ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনারা দেখেন $14.8 বিলিয়ন করে আমরা ইউরোপিয়ান মার্কেটে, 5 বিলিয়নের কাছাকাছি করে আমেরিকা। ইউরোপিয়ান মার্কেট কিন্তু 14.8 বিলিয়ন, দ্যাট মিন 15 বিলিয়নের কাছাকাছি শুধু ইউরোপ। এর আগে এই সরকার ক্ষমতা আসার আগে ছিল ট্রেডিশনাল নন ট্রেডিশনাল মার্কেটে ছিল মাত্র লেস দেন 1 বিলিয়ন। গত 6 বছরে আমরা $4.6 বিলিয়ন কিন্তু আমরা আউট অফ আমেরিকা এন্ড ইউরোপ আমরা কিন্তু 4.8 বিলিয়ন এক্সপোর্ট করি। এটা কারণ হয়েছে এই সরকার আসার পরে অনুদান দিয়েছে নতুন মার্কেটে, এবং আমরা জাপানে সাকসেসফুলি জিএসপি সুবিধা, এবং চায়নাতে জিএসপি সুবিধা, অস্ট্রেলিয়াতে জিএসপি সুবিধা, এগুলি হতে নবীন ভাই 4.8 বিলিয়ন কিন্তু আমরা আউট অফ ইউরোপ এন্ড আমেরিকা। দ্যাট মিনস
আমেরিকার যতটুকু এক্সপোর্ট করি, আউট অফ আমেরিকা 5 বিলিয়নের কাছাকাছি, 5.3, আউট অফ ইউরোপ এন্ড আমেরিকা আমরা কিন্তু অলরেডি মার্কেট একটা করে ফেলতে পারছি। এবং আমি আশা করি এইটা কন্টিনিউ হলে, এখন প্রশ্ন হলো আমাদের ক্যাপাসিটি কত বিলিয়ন ডলারের। এক্সিস্টিং বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে সাইজ আছে, এটা আমরা 50 বিলিয়ন বা 100 বিলিয়ন যা নিয়ে যাব, এই জন্য আমাদের ব্যারিয়ারগুলি কি? আমাদের ব্যারিয়ার কিন্তু অনেক। আমাদের ব্যারিয়ার মোটামুটি কমছে না, কিন্তু ব্যারিয়ার বাড়ছে। কিভাবে বাড়ছে? রানা প্লাজা ইনসিডেন্টের পরে এখানে ফায়ারে যদি যান, ফায়ারে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন তারা অনেক বেশি করেছে। এখন আপনি যদি বিল্ডিং কোডে যান, আমাকে কি চেক করতে হবে? আমি একটা ফ্যাক্টরি করবো, আমি বিল্ডিং কোডের চাইতে আমাদের বিল্ডিং কোড যেটা বিএনবিসি বিল্ডিং কোড আমাকে ফলো করতে হবে। তো এখন যদি বিল্ডিং কোড রিলেটেড কোনো ফায়ার ব্রিগেড, ফায়ার সেক্টর থেকে কোনো আইন আসে, তাহলে বিএনসি থেকে রেফার করা উচিত তার ধারাটা। কিন্তু সেখানে সে কিন্তু এটা বিএনবিসিতে রেফার করে না, সে একটা নিজস্ব ধারা এখানে লাগাই দেয়। যেমন একটা বিল্ডিং করতে হলে চতুর্দিকে তার 220 ফিট করে তাকে রাস্তা ছাড়তে হবে, বর্তমান ল। আমার ফ্যাক্টরি যদি ভিজিট করতে আসে, সে আমার বর্তমান ইন্সপেক্টর দেখবে, বাইরেরা তো আমাদের ল অনুযায়ী করে, যেমন তুমি ফায়ার লাইসেন্সের লটা কি, 20 ফিট আপনার রাস্তা ছাড়তে হবে। দেন আমার ফ্যাক্টরির সামনে 49 ফিট রাস্তা থাকতে হবে, এবং এন্ট্রেন্স করার জন্য 30 ফিট রাস্তা থাকতে হবে। বিএনবিসি আমি বলবো কন্ট্রাক্টরি কেন, আমি যখন বিল্ডিং বানাবো আমি বিএনবিসিতে যাব, আবার ফায়ার লাইসেন্স নিতে এলে সে একটা কন্ট্রাক্টরি। আরেকটা মজার দেখে বলেন, আমি এটা লাকি এনাফ যে আমরা যে আমাদের বস্ত্রমন্ত্রীকে সরাই দিচ্ছি, উনি যখন বস্ত্র দপ্তরের দায়িত্ব এলো, উনি বলল যে আমাকে দায়িত্ব দিতে হবে। আগে আমাদের সমস্ত কিছু প্রাইভেট বোর্ড থেকে, প্রাইভেটাইজেশন বোর্ড থেকে আমরা পারমিশন নিতাম। আমরা একটা মেশিন ইম্পোর্ট করলে প্রাইভেটাইজেশন থেকে পারমিশন নিয়ে আমরা মেশিনটা সার করে নিতাম। এখন কি করতে হয় জানেন? এখন আমাকে বস্ত্র দপ্তরে অ্যাপ্লাই করতে হবে, বস্ত্র দপ্তরে অ্যাপ্লাই করে বস্ত্র দপ্তর মেশিন থেকে তার ছাড়পত্র দেবে, আবার মেশিন আসার পরে তাকে অ্যাপ্লাই করতে হবে, তাকে আবার সে মেশিনটা বসাইছে কিনা সে দেখে ছাড়পত্র দেবে। এটা মানে কি? বস্ত্র দপ্তরে একটা উদাহরণ দিই, কোনো লোক ছিল না, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমার জানা মতো এক জায়গায় 1.5 লাখ টাকা বেতনে চাকরি করতো, সে বস্ত্র দপ্তরে জয়েন করছে 35,000 টাকা বেতনে। আপনার নয়ন ভাই আপনাকে জাজ করেন সে কেন দরপত্র দহন করছে, আমার অবস্থাটা কি হবে? তাহলে আমার যে পরিদর্শনের যে অবস্থা, এই জন্য এই অনিয়মগুলো বন্ধ করলে তো হয়। এখন বলেন, আপনি যে বললেন একটা ইন্ডাস্ট্রিতে, একটা জায়গায় আমরা আমাদের যে অবস্থা, এটা আমরা তুফাইল ভাইয়ের সাথে সবার সাথে বসছি, আমরা একটা ইউনিফাই আমাদের একটা কান্ট্রি কোড অফ কন্ডাক্ট করি, যেটার সাথে রিফ্লেকশন হবে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স। আমাকে শুধু আপনাকে একটা তথ্য দিই, আমার ফ্যাক্টরি প্রতি মাসে 3 থেকে 5,000 ডলার দেয় শুধু ইন্সপেকশন চার্জ। এটা কিন্তু আপনাদের বায়ারদের যারা আপনার অথরিটি আছে বিভিন্ন ইউরোপিয়ান আমেরিকার, তাদের ইন্সপেকশন চার্জ দেয়। যেমন আমাকে ISO 1400 করতে হবে, আমাকে র্যাপ করতে হবে, আমাকে আপনার BSCI করতে হবে। নয় ভাই খেয়াল করছেন, আমাকে প্রত্যেক দিন একটা ফ্যাক্টরিতে এভরিডে ইন্সপেকশন থাকে। এখন H&M যদি বলা হয় তোমার সাস্টেইনেবিলিটি করতে হবে, তোমাকে সব ওপেন করতে হবে, তুমি কত ঘন্টা আপনার ওয়ার্ক করে এটা তোমাকে ওপেন করতে হবে। আরেক বাইরে বলছে নো, আই ডোন্ট অ্যাকসেপ্ট দ্য ফ্রাইডে ওয়ার্ক, তুমি এত ঘন্টার বেশি করতে পারবে না, 22 ঘন্টার বেশি তুমি ওভারটাইম করতে পারবে না। কিন্তু H&M আবার অ্যাকসেপ্ট করে, হ্যাঁ তুমি করো, বাট তুমি পেমেন্ট করো, তোমার দেশে তো কাজ দরকার। এটা তো ঠিক আছে, মানে তারা ট্রান্সফারেবল, আরেকজন চাচ্ছে না ট্রান্সফারেবল। এত বেশি আমরা এই যে কোড অফ কন্ডাক্টে এত বেশি কমপ্লায়েন্স ইস্যুতে আমাদের জর্জরিত। আপনারা দেখেন আমার যদি এখন অ্যাকর্ড অ্যালায়েন্স আসছে, অ্যাকর্ড অ্যালায়েন্সের শুধু আমার ফ্যাক্টরিতে রেকটিফিটিং এর জন্য, একটা ফ্যাক্টরিতে যদি আপনার 2 লাখ স্কোয়ার ফিট বিল্ডিং থাকে, তার রেকটিফিটিং এর জন্য তার আপনার স্প্রিংকলার সিস্টেম, তার ফায়ার ডোর সমস্ত সিস্টেমটাকে করতে তার 5 কোটি টাকা খরচ হবে। এখন আমি খরচ টরচ করে করলাম, এই সার্টিফিকেটটা যদি আমি অন্য বায়ারদের কাছে না বেচতে পারি, বায়ার যদি না আমার সোশ্যাল কমপ্লায়েন্স এসে কাজ করবে, আমার সোশ্যাল কমপ্লায়েন্স আবার অডিট করতে হবে। আমরা দেখি সারা দিনই প্রত্যেকটা বছরই প্রত্যেক দিনই আমরা অডিটের মধ্যে থাকি। আমি যদি 10টা বাইরের কাজ করি, 20টা বাইরের কাজ করি, 20 রকম অডিট থাকে। আমার 20 রকম সার্টিফিকেট দরকার। একজন আমেরিকা, আমি যদি BSCI করি, আমাকে ইউরোপিয়ান মার্কেট করবে অ্যাডাফ, তুমি কাজ দিব, কিন্তু আমি র্যাপ না করলে আমেরিকান মার্কেটে কাজ পাবো না। কথা বুঝছেন? আমি আবার আপনার আরেকটা না করলে আমি ইউকের কাজ পাবো না। এক একটা বায়ার এক একটা অ্যাপ্রোচ নিয়ে আমাদের আছে। আমরা কেন বার্গেনিং করতে পারি না, একসাথে বসতে পারি না? তোমার কোড অফ কন্ট্রোল আমার না, কিন্তু ইউরোপ আর আমেরিকা এক করে বসবে কি করে? আপনি কিন্তু আলাদা একটা জায়গা, কিন্তু ইউরোপের বাজার ইউরোপের ব্যবসায়ীরা সেটা একটা দেখবে, আবার আমেরিকার বাজার তারা দেখবে, বা আরেকটা বাজার তো আরেকজন দেখবে। আসল গোলটা কি? আসল গোলটা সেফ ওয়ার্কার প্লেস। আমাকে একটা সেফটি ওয়ার্ক প্লেস থাকতে হবে, যেখানে মানুষের সবকিছু ন্যূনতম সুযোগ সুবিধা আমরা এখানে ইনশিওর করি। ফায়ার সেফটি, হেলথ সেফটি, এনভায়রনমেন্টাল সেফটি, বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, কিন্তু নাহলে তো হবে না। এইটা কিন্তু ইন্টারন্যাশনাল যদি আমি বলি, দেখেন আমার দেশে এলে সবকিছু এক হইতে পারে না। কিন্তু আমি যখন ভিয়েতনামে গেলাম, তখন কিন্তু 122টা ব্র্যান্ড কিন্তু
আমেরিকা এবং ইউরোপের সবাই একসাথে সাইন করছে। এখানে যদি বেটার ওয়ার্ক প্রোগ্রামে কিন্তু সাইন করে থাকে, তারা আর কোনো ইন্সপেকশনের দরকার পড়ে না। ভিয়েতনাম কিন্তু করতে পারছে। আই ওয়াজ দেয়ার 2 টাইম, আমি দেখছি, বল করছি। ভিয়েতনাম যদি পারে, ভিয়েতনামকে যদি আমেরিকান এবং ইউরোপিয়ান বায়াররা বলে যে হ্যাঁ আমি আমাদের বেটার ওয়ার্ক প্রোগ্রামের যে রুলস এন্ড কন্ডিশন আছে এটা আমি অ্যাকসেপ্ট করি, বাংলাদেশে এটা পারবে। কিন্তু এটা কারণটা হলো এটাও কিন্তু তাদের একটা ব্যবসা। এইটা হলো আপনি দেখেন ওই যে এজেন্সি সবার প্রতি দৃষ্টিভঙ্গি বিশ্বাস একরকম থাকে না তো। আমাদের কিন্তু ডলারে তাদেরকে পেইড করতে হয়। মনে করেন বিএসসিআই এর জন্য প্রতি বছর আমাকে $5,000 দিতে হয়, রেপের জন্য প্রতি বছর আমাকে $6,000 দিতে হয়, আমাকে ওকোটেক্স করতে হলে এত ডলার দিতে হয়, আমাকে এইটা করতে। দেখা গেছে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি $50 থেকে $1 লাখ আছে খরচ, শুধু চার্জ। যে তাদেরকে এই চার্জগুলি কোথায় যায়? আমেরিকান ইউরোপিয়ান কোম্পানি যায়। এটা ডিফারেন্ট কাইন্ড অফ মার্কেটিং, ডিফারেন্ট কাইন্ড অফ বিজনেস। আমাদের যেটা বললেন আমলাতান্ত্রিক জটিলতা, যে একটা সিঙ্গেল আপনি দেখেন, আমি যদি আজকে ইম্পোর্ট, আমাদের এত ব্যারিয়ার, তাহলে 50 বিলিয়ন করার জন্য আমার যে নতুন ফ্যাক্টরি করতে হবে, নতুন ক্যাপাসিটি করতে হবে, নতুন আঙ্গিকে আমাকে আগাইতে হবে। এই জন্য আমাদের সবচেয়ে দরকার জ্বালানি নিরাপত্তা। আমার জমি আমি জোগাড় করলাম, কিন্তু আমি যদি জ্বালানি না পাই, আমি যদি গ্যাসের জন্য একটা নীতিমালা না পাই, আমি তো ফ্যাক্টরি করতে পারতেছি না। গ্যাস কানেকশন বন্ধ। তাহলে হলো এলপিজি যে করবেন, এইটাতে কি নীতিমালা আছে? এলপিজি তো ফ্যাক্টরিগুলো, আপনার জাপানে তো আপনার গ্যাস নাই, তারা তো এলপিজিতে ফ্যাক্টরি চালাচ্ছে, তাদের একটা নীতিমালা আছে। বাংলাদেশের নীতিমালা নেই। আগামীতে যে ফ্যাক্টরি হবে, আমি যে বলছি যে 200 বিলিয়ন, আমরা অনেকেই কথা বলি 100 বিলিয়ন ব্যবসা, আমরা কিন্তু এখন 50ও যেতে পারি না, আমরা 100 বিলিয়নের কথা বলছি। আমি যে নাম্বার 1 হব পৃথিবীতে, নাম্বার 1 300 বিলিয়ন এক্সপোর্ট করে আপনার চায়না, তাদের লোকাল কনজামশন আছে 150, দ্যাট মিন 550 বিলিয়ন তারা নিজের লোকাল মার্কেট এবং এক্সপোর্ট করে। তাদের সাথে তাদের যেই পার্সেন্টেজটা কমছে, তারা যে হাইটেকে যাচ্ছে, এইটা যদি, এই মার্কেটটা যদি আমরা নিতে চাই, তা আমাদের ক্যাপাসিটি বিল্ড করতে হবে, আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে। 4 লেন এখনো হলো না, গত 7 বছর চলে গেল লাইনে। এখন আমি বলছিলাম এখানে 4 লেন হওয়ার আগেই কিন্তু আমার 6 লেনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এখন 4 লেনের আগে এখন আমাদের কম্পিটিশন নাইম ভাই শুধু অনলি ফর প্রাইস না, কিন্তু আপনি দেখছেন টাইম, ফ্যাশন একটা হলো টাইম চেঞ্জিং। 15 দিন আমাদের একটা প্রোডাক্ট তারা ফার্স্ট স্টেজে তারা আপনার র্যাকিং করে তাদের শপে। আমাকে কাছ থেকে গুডস নেওয়ার জন্য 60 দিন কনসিডার করে আমেরিকা, 45 ডেজ কনসিডার করে ইউরোপ। যেখানে আমাদের কম্পিটিটিভ ভিয়েতনাম, ইন্ডিয়া এবং চায়না থেকে তারা আমাদের থেকে 20, 15, 25 দিন করে তারা কনসিডার করে। এখন আমি যদি মাদার পোর্ট না, আমার যদি মাদার পোর্ট না হয়, যেখানে মাদার ব্যাসেটগুলি জয়েন হবে, ডিপ সি পোর্ট না হয়, মাদার ব্যাসেটগুলি আসবে, তাহলে তো আমাদের ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া থেকে 15 থেকে 20 দিন আমরা কম্পিটিশনে পিছিয়ে যাব। মজার কথা বলি ভাই, বাংলাদেশ ফার্স্ট একটা অর্ডারে 3টা পার্ট থাকে, ফার্স্ট অর্ডার, থার্ড অর্ডার এবং লাস্ট অর্ডার। ফার্স্ট অর্ডারটা প্লেস করে বাংলাদেশে, সেকেন্ড অর্ডারটা প্লেস করে তারা চায়না এবং ভিয়েতনাম বা আদার কান্ট্রি যেখানে তাদের কমিউনিকেশন ফাস্টার। থার্ড অর্ডারটা তারা প্লেস করে, আমেরিকা হলে চিলিতে করে বা আমেরিকান একটা কান্ট্রিতে করে, আর ইউরোপ হলে টার্কিতে করে, আর কান্ট্রি করে। আমরা সেকেন্ড অর্ডারটা যদি পেতে পারি ভাই, আর আপনাকে মজার কথা বলি, ফার্স্ট অর্ডার আমাকে যদি $2 একটা টি শার্ট দেয়, সেকেন্ড অর্ডারটা কিন্তু সে চায়নাতে $2.30 দেয়, বিকজ সে হলো 15 দিন আমার চেয়ে ফাস্টার। এখন আমার যে মার্কেট অ্যানালাইসিস, এটা তো আমাকে ফার্স্ট এবং সেকেন্ড অর্ডারটা ধরার জন্য আমাকে করতে হবে। এই জন্য আমার ডিপ সাপোর্ট যদি না হয়, তাহলে কম্পিটিশনে আমরা কিন্তু আরেকটু পিছিয়ে যাব। ইনফ্রাস্ট্রাকচার এক হলো জ্বালানি। এখন যদি আমি জানি বাংলাদেশে এখন আমাদের যে ব্যাংকে যে অলস টাকা পড়ে আছে, বুঝছেন, আমরা যদি দেখেন আমাদের জ্বালানি কিভাবে ব্যবহার করি, আমাদের সার কারখানাগুলি আজকে আশুগঞ্জ, আপনার কাকু আমরা জানি লস দিচ্ছে। এখানে যে পরিমাণ আমরা একটা জিনিস আপনিও জানেন যে আমরা মাত্র 13% গ্যাস ইন্ডাস্ট্রিয়ালের জন্য প্রাইভেট ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি। 13%, 11% গ্যাস ব্যবহার করে সার উৎপাদন করতে। দ্যাট মিনস এটা প্রাইভেট ইয়ার কাছাকাছি, কিন্তু একটু বিরাট পরিমাণ সার উৎপাদন করবে। ইন্টারন্যাশনাল সরকার কি দেখবে? মার্কেট, যে কোথায় আমার লাভ হবে, কোথায় লস হবে। একটা সার ফ্যাক্টরি যদি এখন চালায়, ইন্টারন্যাশনাল একটা সারের দাম যদি হয় $240, বাংলাদেশের সার উৎপাদন খরচ হয় $290। এখানে $30 সরকার $50 ভর্তুকি দিচ্ছে, তারপরও গ্যাস সাবসিডি পাচ্ছে। গ্যাসের দাম যদি আমি ইন্টারন্যাশনাল প্রাইজে ধরি, আরো বেশি সাবসিডি। এখন আমি যদি যমুনা বন্ধ করি, আমি যদি 100টা কম্পোজিট ইউনিট করি, আর 100টা কম্পোজিট ইউনিটে 5000 করে লোক থাকে, 2.5 লাখ লোকের কর্মসংস্থা হয়। এখানে সোশ্যাল ইম্প্যাক্ট এবং ফাইন্যান্সিয়াল কি ইম্প্যাক্ট হবে। আর যমুনা চালাইলে, যমুনা দিয়ে আমার তো ডলার আছে, আমি ইম্পোর্ট করে সার চালাবো। এখন জ্বালানি নীতিমালাটা কিন্তু আমরা এখনো পাইনি।
তাই আমাদের ইন্ডাস্ট্রির যে 50 বিলিয়ন হবে এটা আমি আপনারা কি দাবি করেন না সরকারের কাছে, গভর্নমেন্ট কাছে? জ্বালানি নীতি কিন্তু একটি আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যা বললেন এতক্ষণ, একটা হলো জ্বালানি নীতিমালা পাচ্ছেন না, গভীর সমুদ্র হচ্ছে না, তারপর ঢাকা চট্টগ্রাম 4 লেন ভয়ঙ্কর ধীরগতি, এখন যে অবস্থা যাচ্ছে, এই দাবিগুলো আপনারা গার্মেন্ট মালিকরা যখন যান, সেটা কি আপনারা শুধু আপনাদের নিজেদের প্রণোদনা নিয়ে কথা বলেন, এই দাবিগুলো সোচ্চারভাবে একটা বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেন? আমাদের প্রণোদনা কিন্তু কেউ দেয় না আমাদেরকে। আর প্রণোদনা দেয় কাদেরকে? প্রণোদনা আপনাদেরকে তো সবচেয়ে সুবিধাভোগী বলা হয় সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে বাংলাদেশে। এই কনসেপ্টটা আমরা প্রমাণ করছি যেটা আমাদের নেতৃত্বের ব্যর্থতা মনে করি। আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই কেমন নেতৃত্বের ব্যর্থতা। যখন নেতৃত্বের ব্যর্থতা, যখন বিজিবি তারা বললো যে টাকা দিবে, আপনার ওই যে দেলোয়ারের টাকা দিবে, বিজিএম যখন টাকাটা দিতে পারলো না, কমিটমেন্ট অনুযায়ী তার 3 দিন ঘুরতে হলো। এই যে আমরা যেভাবে অ্যাপ্রোচ করি নিজেদের নেতা হিসাবে, কিন্তু এই ক্ষমতা কিন্তু আমাদের নাই। এই ক্ষমতা এইটা কি হয়েছে জানেন? এটা আমাদের বিজনেসকে ড্যামেজ করছে। মানে কি, আমরা নিজেদেরকে খুব বেশি ক্ষমতাবান হিসাবে নিজেদের জাহির করছি, আসলে কিন্তু আমাদের ক্ষমতা নাই। এভরিডে কি বলেন, বিজেপি কি বলা হয় সবচেয়ে ক্ষমতাবান স্টেট বডি, এবং বলে বিজেপির পক্ষে এমন করে সম্ভব নয়। এমন কি জিলের মধ্যে বিল্ডিং বানানোর পরে বলছে বিজেপি ধরা ছোঁয়ার বাইরে, এটা সবাই বলে। মানে আমি আমার কথা বলছি না, মানুষ বলে আর কি, যে বিজেপি সবচেয়ে ক্ষমতাবান ট্রেড বডি, আমাদের যতগুলো ট্রেড বডি আছে কম বেশি, এবং সবচেয়ে দাপট, তারা যা বলে তা হয়। তারা যদি চায় প্রণোদনা পেয়ে যায়, শ্রমিকের মুনাফা না দিলেও চলে। কত ধরনের প্রণোদনা আমরা পাই। জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দিই। আমি নেটওয়ার্ক সেক্টরতে পড়ছি, আমরা প্রণোদনা পাই শুধু নতুন মার্কেটের জন্য যে প্রণোদনা দিচ্ছে, সেটা আমাদের বিজনেস এক্সপানশনের জন্য অনেক বেশি কাজ করছে, এটা প্রণোদনা হিসেবে দেখি। আর লোকাল সুতার জন্য প্রণোদনা দিচ্ছে। দ্যাট মিনস বাংলাদেশ সুতা তুলা উৎপাদন করে না, লোকাল টেক্সটাইলকে সাপোর্ট করার জন্য আমাদের বড় কম্পিটিটরকে ইন্ডিয়া নিজেরা তুলা উৎপাদন করে, আমাদের লোকাল টেক্সটাইলকে সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট এফওবি ভ্যালুর 4%। আরো অনেক কিছু গভর্নমেন্ট দিত, কিন্তু আপনি যদি দেখেন ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে কিন্তু সহায়তা গভর্নমেন্ট করেছিল, ব্যাংকগুলো করতো। ব্যাংকগুলো বন্ধ করলো কেন? আপনি ব্যাংকের কথা বললেন, সেটা হলো অনেকগুলো দুর্ঘটনার পর। বিশেষ করে না, হলমার্ক কি আপনি বলবেন না? সেই পলিটিক্যাল কারণ, এটা তো বিজনেসম্যান না। তাহলে বিসমিল্লাহ গ্রুপ করলো যেটা, সেটা কি বলবেন আপনি? আপনি দেখেন তার বিজনেসের ক্যারিয়ার দেখেন, ক্যারিয়ার, এটাই তো আপনার কিন্তু এই কয়েকজন গার্মেন্ট ব্যবসায়ীর জন্য, এটা ব্যবসায়ী না। আপনি যে বলছেন খারাপ আছে গার্মেন্টসের মধ্যে, সেটা আমি সেটাই বললাম যে গার্মেন্টস সেক্টরের মধ্যে এরকম কিছু ব্যক্তি, ধরেন একটা আপনার ব্যাক টু ব্যাক এলসির নামে ভয়ঙ্কর ভাবে অনিয়ম করছে, সেটা আপনারা অনেকে জানেন। সেটা এখনো আছে, যে হলমার্ক চলে গেছে, বিসমিল্লাহ গ্রুপ পালিয়ে গেছে, এরকম বিষয় নয়, কিন্তু আরো অনেকগুলো খাত আছে যারা এই কাজগুলো করার কারণে আজকে ব্যাংকিং আপনাকে একটু আপনার সহযোগিতা করছি। আমি এখানে বসে বলছিলাম একদিন, এই সরকার ক্ষমতা আসার পরে যে ব্যাংকের ডাইরেক্টরগুলি তখন তৈরি করেছিল, তখন বললাম যে যাদেরকে নিয়োগ করা হলো ডাইরেক্টর হিসেবে, আমি অনেক ডাইরেক্টরকে চিনতাম ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একটা সরকারি ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি গর্ব করেই বলি যে অনেক ডাইরেক্টর ছিল যাদের আগের ব্যাংকের অ্যাকাউন্টই ছিল না। এখন একটা লোক ব্যাংকে আসছে, ব্যাংকের কি নীতিমালা থাকবে? সরকারের যে নীতিমালা আছে অর্থনীতি, তা বাস্তবায়ন করা। আর কি থাকতে পারে? সরকারের ভাবধারা যারা ব্যবসায়ী আছে তাদেরকে সহযোগিতা করা। এই তো এটা হলো কেন এই রাজনীতি? আপনি দেখেন, আমি রূপালী ব্যাংকে ব্যবসা করি, আমি ছাত্রলীগ করতাম, ঠিক আছে? তো আপনার দলে তো দাঁড়ান না, মজার কথা বলি। দেখেন, আমার রূপালী ব্যাংকে, এখানে বলতেছি, রূপালী ব্যাংকে আমি 20 বছর ধরে ব্যবসা করি, আমার কখনো রূপালী ব্যাংকে যেতে হয় না কোনো সমস্যা। যুবলীগের প্রেসিডেন্ট মেম্বার চেয়ারম্যান, আপনার সমস্যা কোথায়? সংকট তো আপনার সবাই। এটা হবে, ধরেন আমি শেয়ারটা করি না, আমাদের সমস্যা হবে, আমার ফাইল কিন্তু চলে না। কেন বলেন? আপনি ছাত্রলীগ করা লোক, যুবলীগের প্রেসিডেন্ট মেম্বার, এখন রূপালী ব্যাংকের চেয়ারম্যান, ডাইরেক্টর। আমার ফাইল কিন্তু না, ডাইরেক্টর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ অনেকে আছেন, চলে মানে আমার ফাইল বন্ধ করতে পারে না, আমার যে পারফরম্যান্স এই জন্য পারে না। বাট প্রশ্ন হলো, এই কনসেপ্টটা টোটালি ভুল। যে এক্সপার্ট, যে ব্যাপারে এক্সপার্ট হইবে, আপনি সাংবাদিকতা এক্সপার্ট, আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো কথা বলতে পারেন, আমার চেয়ে বেশি। না, আপনি যা বলছেন আমি তো শুনছি দর্শকের মতো। না, আপনি অনেক ইনফরমেটিভ, বিকজ আমি শুধু একটা ব্যাপারে জানি, আপনি অনেক ব্যাপারে জানেন, যার যেটি কাজ আর কি। আমি আসছি আপনার কাছে, আমরা শেষের দিকে নেমে নিলাম। দেখুন, আমার মূল বক্তব্য হলো, গার্মেন্ট শিল্পকে আমাদের যে কোনো টিকিয়ে রাখতে হবে। একটা বাংলাদেশের সবচেয়ে বড় খাতটি, যেখানে আমাদের বিশ্ব বাজারে এই মুহূর্তে অলমোস্ট 45,000 কোটি টাকার একটি বাজার কিন্তু গার্মেন্ট বর্তমানে। কিন্তু যদি আমরা মোটামুটি আমাদের আগামী 7 বছর পর আরো
65,000 কোটি ডলারও আমরা ধরতে পারি, একটা বড় খাতে বাংলাদেশের একটা বিশাল অর্জন তৈরি হবে। আমরা যদি 8% বাড়ে, আমাদের খুব বেশি না, বর্তমান অবস্থা তো আমরা কিন্তু বিশাল একটা অবস্থান তৈরি করতে পারবো। আপনার এই তৈরি করার জন্য পরিবেশটা কিন্তু সবাইকে মিলিতভাবে করতে হবে। এখানে সরকারকে একরকম ভাবে একটা ভূমিকা রাখতে হবে, এখানে গার্মেন্ট মালিকদেরকে একটা উদার অবস্থান আসতে হবে, যে শুধুমাত্র আমি যেই অবস্থান, যে হলমার্ক যে কাজটি করলো, বিসমিল্লাহ গ্রুপ যে কাজটি করলো, কিংবা অন্য আরেকজন গার্মেন্ট মালিক যিনি মনে করছেন শুধুমাত্র মুনাফা তিনি করেই যাবেন, তিনি তার শ্রমিকদের প্রতি দৃষ্টি দেবেন না, তা এবং দেখা গেল ঈদের সময় কিংবা অন্য একটা উৎসবের সময় সেই শ্রমিকটিকে মিছিল করে আপনি কাউরান বাজারে গার্মেন্টের মূল বডি বিজিএমের অফিসটি ঘেরাও করতে হলো, সেই সংকটটুকু যদি দূর করতে হয় তাহলে এই জায়গাটুকু একটা অবস্থানে আসতে হবে। মালিক শ্রমিকের মধ্যে সম্পর্ক যদি উন্নত না হয় তাহলে এই সংকট নিরসন হবে না। মালিক শ্রমিকদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান তৈরি করতে হবে, এবং এই তৈরি করার দায়িত্ব প্রত্যেকটি গার্মেন্ট মালিককে একই রকম চিন্তার হতে হবে। একজন, দুইজন, 10 জন, আমি তো মনে করি বিজেপির সবচেয়ে বড় দায়িত্ব যারা এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত, যে তার শ্রমিককে ঠকিয়ে নিজেরা ভয়াবহ মুনাফা লুটছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। তাহলে বাকি আপনার 80%, আমি তো মনে করি 85 থেকে 90% গার্মেন্ট মালিকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ নেই, কিন্তু মাত্র 15 থেকে 10%-এর বিরুদ্ধে অভিযোগগুলো উঠে আসে। আরো কম হতে পারে, আমার কাছে মনে হয় 10% যদি হয়, তো এই 10 ভাগ বা 5 ভাগের জন্য আপনি পুরো দায়িত্ব আপনার একটা ট্রেড বডি কেন নেবেন? বিজেপির দায়িত্বটা কি দাঁড়াবে? এই জায়গাগুলো পরিষ্কার হতে হবে। আপনি যদি স্বচ্ছতা, জবাবদিহিতা গার্মেন্টে তৈরি হয়, সমস্যা কোথায়? আমরা তো মনে করি গার্মেন্টকে, আমি তো মনে করি ওয়ান স্টপ একটা সার্ভিসের মধ্য দিয়ে সকল সুযোগ সুবিধা দেওয়া দরকার। যদি বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয় তো সকল বস্ত্র মন্ত্রণালয় সমন্বয় করে প্রত্যেকটা সেক্টরকে একদম কাজ করার জন্য সুযোগ সুবিধা তৈরি করে দেবে। কারণ আজকে ভারতের মতো দেশে আপনি দেখেন মোদী সরকার একটা উদার নীতি গ্রহণ করেছে ব্যবসায়ীদের সহায়তা করার জন্য এবং দেশটাকে পরিবর্তন করার জন্য। যদি আমার গার্মেন্ট সেক্টর না টিকে, এই শ্রমিকগুলো শুধু বেকার হবে না, একই সঙ্গে আমরা বিশাল বৈদেশিক মুদ্রা অর্জনের খাতটিকে হারিয়ে ফেলবো। আমরা সেটি করতে চাই না। আপনি দেখেন শ্রীলঙ্কা কিভাবে ডেভেলপ করেছে, আপনি দেখেন ভারত এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, বা পৃথিবীর অনেক দেশে নতুন করে গার্মেন্ট, আপনি ভিয়েতনামের কথা বললেন, ভিয়েতনাম খুব ভালো করছে। তো এই জায়গাটুকু আমাদের ছিল, আমাদের এই মার্কেটটুকু চলে যাচ্ছে কেন? আর নতুন বাজার তৈরি করতে হবে। আপনি শুধুমাত্র ইউরোপ আমেরিকার উপর নির্ভর করে চলবে না। এবং সেই জায়গাটুকু আপনি যদি দেখেন, তুরস্ক থেকে শুরু করে, আফ্রিকা থেকে শুরু করে, কোরিয়া থেকে শুরু করে, মেক্সিকো থেকে রাশিয়া পর্যন্ত, রাশিয়া একটা বড় বাজার আমাদের পড়ে আছে, কিন্তু আমরা সেভাবে এখনো ওখানে যেতে পারিনি। আফ্রিকা একটা বড় বাজার আমরা ইন করছে আমাদের বাংলাদেশের গার্মেন্ট শিল্প, কিন্তু আমরা সেভাবে যেতে পারিনি। আপনার এই দেশগুলোকে, যে দেশগুলোতে আমাদের নেই, সেখানে আমাদের আমি তো মনে করি দ্রুত আমাদের বাণিজ্যিক উইংগুলো আমাদের দূতাবাসগুলোতে খুলে এই ব্যাপারগুলো আর করতে হবে। দ্বিতীয় হলো ব্র্যান্ডিং কথা আপনি বলেছিলেন শুরুতে, আমি বলতে চাই এই ব্র্যান্ডিং আপনাকেই করতে হবে। আপনি যারা গার্মেন্ট ট্রেডে, আপনাদের বিজেপির কাজটা কি? আপনার বহির্বিশ্বে আপনি আজকে আপনার বিরুদ্ধে নেতিবাচক যখন ক্যাম্পেইন হয়, আপনি পজিটিভ ধারা একটা ক্যাম্পেইন করবেন না। আপনি গিয়ে শুধু বিদেশে গিয়ে বসে থেকে আপনি যেরকম একটা অবস্থান থাকেন, সেখানকার মিডিয়াকে আপনাকে বোঝাতে হবে যে এই তথ্যগুলো আপনারা যারা প্রকাশ করছেন সেগুলো সঠিক নয়। আমার বাস্তবতা এতটুকু, এই কাজটুকু কে করবে? এটা সরকারের দায়িত্ব নয়, এটা আপনাদের দায়িত্ব। সরকারের হয়তো আপনি সহায়তা নিতে পারেন, যে আমার বিদেশে যে আমাদের যে প্রেস মিনিস্টাররা আছেন, কিংবা আমাদের যে শ্রম উইং কিংবা লেবার উইং যেটি কাজ করছে, যারা নেগেটিভ করছে তাদেরকে না বুঝিয়ে অন্য আরো অনেক মিডিয়া আছে যাদেরকে পজিটিভ ব্যবহার করা যায়। হ্যাঁ, আপনি যদি ওয়াশিংটন পোস্ট আপনার বিরুদ্ধে একটি নিউজ করে থাকে, আপনি সিএনএন এর কাছে যান। সিএনএন একটি নিউজ করে থাকলে আপনি এবিসি টেলিভিশনের কাছে যান, বলেন যে এটা রিয়েলিটি। এটা আপনি বিবিসি কে বলেন, আপনি গার্ডিয়ানকে বলেন, আপনি নিউ ইয়র্ক টাইমস কে বলেন, ওয়াল স্ট্রিট জার্নালকে আপনি বলেন যে দেখো তোমরা এই বিভিন্ন সময় নেতিবাচক কর্মকাণ্ড করবার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে, অনেকগুলো প্রতিষ্ঠান সেখানে আছে, কিন্তু যারা কাজ করে এই জায়গাগুলো কাজ করা যায়নি। আসলে ব্র্যান্ডিং আর একটা বড় বিষয়। আমরা এত বছর পরও আমাদের এই খাতে আপনাদের মতো এত বড় বড় ব্যবসায়ী থাকতে একটা বাংলাদেশি ব্র্যান্ড কিন্তু তৈরি করতে পারি না। আমরা কি একটা নতুন জাত? আমরা অন্যদের ব্র্যান্ডে এক্সপোর্ট, আমাদের যে পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি তো নাই। আমি তো 10 টাকা বিদেশে নিয়ে যেতে পারবো না। না, এটা তো না, আমি ব্র্যান্ডিংটা নিয়ে যেতে এই করতে হবে আলটিমেটলি আমাদের। আমরা যদি আমাদের ব্র্যান্ডিংটা না করতে পারি, যে বাংলাদেশ একটা নতুন ব্র্যান্ড, আমি বলতে চাইছি যে বাংলাদেশ এমন একটা প্রোডাক্ট তৈরি করে যে বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে আপনি তো অন্যের ব্র্যান্ডটাকে আপনি বানাচ্ছেন। আপনি বাংলাদেশে কিন্তু যদি আপনি চেষ্টা করে দেখেন, আপনি বিশাল মুনাফার অনেক বড় বড় গার্মেন্ট ব্যবসায়ী আমাদের এখানে তৈরি হয়েছে কিন্তু, এবং তারা কাজ করছেন। সেই জায়গাটা আমরা একটা ব্র্যান্ডিং আমরা করতে পারি। আমি মনে করি আমরা এই কাজটুকু যদি আমরা করতে পারি, তাহলে বাংলাদেশ একটা নতুন জায়গা দাঁড়াবে। বাংলাদেশকে নতুন জায়গা নিতে হবে। এই জায়গার মধ্যে থাকলে হ্যাঁ, সংকটগুলোকে পাশ কাটানো যাবে না। আপনি যেই কারখানার শ্রমিকদের শ্রমবান্ধব পরিবেশ নেই, সেই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটাকে আপনি ট্রেড বডি হিসাবে আপনি কোনো রকম শেল্টার দেওয়া যাবে না। কিন্তু আমি যেই গার্মেন্ট তৈরি করা হলো এখন অবশ্যই অনেকে বজায় রাখছেন। আমি মনে করি আগেরগুলোর ক্ষেত্রে অগ্নি নির্বাপন থেকে শুরু করে সকল ক্ষেত্রে একটা বাস্তবমুখী ব্যবস্থা থাকতে হবে। আমরা আধুনিকায়নের এই যুগে
বিশ্বায়নের এই যুগে বাংলাদেশটাকে আমরা একটা জায়গায় কিন্তু থামিয়ে রাখতে পারি না। বাংলাদেশ এগিয়ে চলছে। আমরা অন্যান্য খাত গার্মেন্ট যেটা আমাদের শুরু থেকে আমাদের অর্থনীতির সবচেয়ে বড় ভূমিকাটুকু আমরা দেখতে পাই, সেই জায়গাটাকে আমরা সবাই মিলে সম্মিলিত একটা প্রয়াস চাই। আপনি সেটা মালিক শ্রমিক, সেটা সরকার, সেটা মিডিয়া, সেটা আপনি আর যেই মূল সংকটগুলো আপনার ট্রেড বডিগুলো থেকে দাবি সরকারকে করতে হবে আপনাকে, কিন্তু যে আপনার সমুদ্র বন্দর দ্রুত শেষ করুন, এটা কথার মধ্যে রাখলে চলবে না। আপনি এত বছর ধরে ঝুলে আছে কেন? একদম একটার পর একটা কয়েক বছর পর পর আপনি ঢাকা চট্টগ্রাম 4 লাইনের কেবল বাজেটে বাড়ে, এবং এটা গল্পের মধ্যে দিয়ে আমরা শুনে আসতে হবে 6 মাস পরে হবে, 3 মাস পরে হবে। এই গল্প বলা বন্ধ করতে হবে। বন্ধ করে আরেকটা ছিল ঢাকা থেকে চট্টগ্রাম স্পেশাল হাইওয়ে করার জন্য যে একটা প্রকল্প ছিল, একদম এক্সপ্রেস ওয়ে, এটা আপনার নারায়ণগঞ্জের উপর দিয়ে চলে যাওয়ার কথা ছিল, এবং সেই প্রকল্পটিও তৈরি হয়ে আছে। সেই প্রকল্পটি কি বাস্তবায়নের জন্য আপনারা এখানেও দাবিটুকু করেন? আপনারা এই দাবিগুলো করলে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি শুধু ভূমিকা রাখবে না, সকল ক্ষেত্রে একটা পজিটিভ দ্বারা আসবে। আপনি শুধু সমস্যা বললে হবে না। ছাত্রলীগের সাবেক নেতা, কিন্তু আপনি রূপালী ব্যাংকের চেয়ারম্যান, যুবলীগের নেতা, ওখানে কি কাজ করতে পারছেন না? কি হবে সেটা? আমি একটা উদাহরণ দিলাম, আমাকে দিই একটা একটা জিনিস বলি রহিম ভাই, যে আমরা কিন্তু এখন আমাকে একজন মালিক হিসেবে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু কম্পিটিশন, কিন্তু শ্রমিক, আমি যদি ভালো স্যালারি দেই, আমি যদি মার্কেটে টিকে থাকতে, আমাকে শ্রমিকের সুবিধা দিতে হবে। অবশ্যই মার্কেটে A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি ওয়ার্কার আছে। আমাকে যদি এক ক্যাটাগরি, আমি যদি কম্পিটিশনে যাই, আমার ফ্যাক্টরিতে আমার এক ক্যাটাগরির শ্রমিকদের আমাকে 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 কখন আসবে? যখন আমি ভালো সুযোগ দেবো। তাই আমার কম্পিটিশনে থেকে আমার ফ্যাক্টরিকে সাস্টেনেবল এবং লাভজনক করতে হলে আমাকে সুবিধা দিতে হবে। যেখানে একটা সিও হিসাবে, মালিক হিসাবে আমার প্রথম দায়িত্ব হলো বেস্ট এমপ্লয়িটা বেছে দেওয়া। এটা হলো আমার প্রথম দায়িত্ব। আমি এক সেকেন্ড আপনি যোগ করছি এখানে। আপনি দেখেন মার্চেন্ডাইজ কোয়ালিটি কন্ট্রোলার ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আজ অব্দি আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে একটা ডিপার্টমেন্ট খোলা হয়নি। ডিপার্টমেন্ট আর কি নাই? অবাক একটা বিষয় কিন্তু। তাহলে কিন্তু এই সংকট হতো না। ইউনিভার্সিটির অভাব নেই। আমি একটা আজকের একটা মার্কেটিং এর আমি শেয়ার করি। আমি একটা প্রোডাক্ট কিনে আনছি গত ইউরোপে, আমেরিকা থেকে। আনার পর আমি এটা কপি করলাম। আমার একটা ফ্ল্যাট টিট ফ্যাক্টরি, একটা সুইটার ফ্যাক্টরি, একটা কপি করার পরে আজকে যে সেম গুডসটা আমি যদি $5 বিক্রি করি, আমার ওন প্রোডাক্ট আমি বললাম যে ওন ডিজাইন, এটা আমাকে 20% প্রিমিয়াম দিয়ে বিক্রি করতে পারি। আজকে কিন্তু বাংলাদেশে আমরা একটা ফ্যাশন ইনস্টিটিউট করতে পারি নাই আন্তর্জাতিক মানের, আমাদের কারিকুলামে, আমাদের শিক্ষা ব্যবস্থা। বিজিএমই যেটা করেছে এইটা ফ্যাশন ইনস্টিটিউট, পাবলিক ইউনিভার্সিটি যেটা করতে পারে, আপনি পাবলিক ইউনিভার্সিটি পড়ে আসা লোক, সেটা কি সম্ভব? এখানে অনেক গবেষণার ব্যাপার আছে। একেবারে সম্ভব। একটা জিনিস দেখেন, আরেকটা জিনিস দেখেন, যে আমাদের কি, আমি আপনার সাথে ইনফর্ম করি যে আমাদের দরকার ব্যবসায়ীরা ব্যবসা করা। নাইম ভাই যে ব্যাংকের কথা বললেন, আমি কিন্তু সাফারার প্রাইজে কেমন, যে খারাপ লোনার, সে কিন্তু মার্কেট থেকে এলসি নেবে, অর্ডার নেবে, তার ক্যালকুলেশন, সে লাভ প্রফিট গণবে না, তার অর্ডার দরকার ব্যাংকে দেখানোর জন্য, সার্কেল করার জন্য। সে $1 মাল 50 সেন্ট বিক্রি করবে, এলসি নিয়ে ব্যাংকে 3000 টাকা নিয়ে সে এলসি করে ব্যাক টু ব্যাক করে চুরি করে ফেলবে, টাকা ফেরত দিবে না। আমি কিন্তু এটা সাফারার, ওই লোকটা ব্যাংকে ফেরত দিবে না, আমি ব্যাংকে ইন্টারেস্ট দিব। আমি 20 বছরে সব টাকা রূপালী ব্যাংকে ইন্টারেস্ট দিছি, কিন্তু এখানে 99% পার্টিরা তাদের অ্যাকাউন্ট ব্লক করছে। আমার প্রিমিয়াম, আমি যে 15% ইন্টারেস্ট দিই, 3% দেয় ব্যাংকের ব্যাড লোডের ইন্টারেস্ট। কিন্তু সরকার কিন্তু ইচ্ছা করলে ব্যাংকগুলা 10% ইন্টারেস্ট নামাইতে পারে। আমার ইন্টারেস্ট রেটে কিন্তু ব্যাড লোন, যারা টাকা ফেরত দেয় না, তার যে প্রিমিয়াম, এটা কিন্তু আমি পে করছি, যে আমরা যারা সাধারণ, যারা ভালো ব্যবসায়ী, যারা টাকা দিই। আরেকটা জিনিস কি, আমাদের বিকিমির অবশ্যই দায়িত্বশীল হতে হবে। আমরা কিন্তু একটা আইন করছি, আমাদের বিকিমিতে কেউ যদি এক্সপোর্ট না করে, সে আমার মেম্বার থাকে না, সে এক্সপোর্টার হতে হবে, কমপ্লায়েন্স ফ্যাক্টরি হতে হবে। বিজিএমইতে অভিযোগ আছে সেরকম, এইটা আমাদের দূর করে। হ্যাঁ, অনেকেই 10 বছর বিজিএমইতে কিন্তু অনেক বছর আমরা দেখতে পাই, সেটা কিন্তু বিজিএমইতে আমরা দেখতে পাই। এইজন্যই আমরা আশা করি ক্লিন জিনিসটা, ক্লিন তো আগে নিজেদের মেম্বারশিপে ক্লিনটা করতে হবে। আরেকটা জিনিস বলি, বাংলাদেশ 50 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবে। আমাদের যে একটা সবচেয়ে প্লাস পয়েন্ট হলো, আমরা যারা এক্সপোর্টার, আমরা যারা মেকার, আমরা কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, মার্কেটিং অভিজ্ঞতা করছি, প্রোডাক্ট জানি। এখন আমাদের যদি আপনি যেটা বলছেন ওয়ান স্টপ সার্ভিস এবং সরকারের যে পলিসি, ইনফ্রাস্ট্রাকচার এবং জ্বালানি যদি ব্যবস্থা সঠিক হয়, আপনারা দেখেন নতুন বাজারে, আপনি বলছেন রাশিয়াতে কিন্তু আমরা $202 মিলিয়ন এক্সপোর্ট করছি। প্রবৃদ্ধি হলো লাস্ট ইয়ার থেকে এবছর 48%। দেখুন রাশিয়া কিন্তু এক্সপোর্ট হচ্ছে, ডিউ টু আমরা রাশিয়াতে নতুন বাজারের জন্য। বিকিমি থেকে আমি রাশিয়াতে ফেয়ার করেছি 3 বার, জাপানে ফেয়ার করেছি 3 বার, নতুন বাজারের জন্য। এখন আমরা আমি আরেকটা ঘোষণা দিচ্ছি, আপনার দাওয়াত দিব। আমরা বিকিমি থেকে 25,000 বায়ারের আপনার বের করছি, একটা বুকস বার করছি, 25,000 বায়ারের অ্যাড্রেস ওয়ার্ল্ড ওয়াইড, 125টা দেশের 25,000 বায়ারের অ্যাড্রেস এবং তারা কি প্রোডাক্ট নেই, সে একটা ডিরেক্টরি বার করছি, যেটা আগামী 20 তারিখে সোনারগাঁতে বাণিজ্যমন্ত্রী উদ্বোধন করবেন।
আমি মনে করি পৃথিবীর যত বায়ার আছে যারা গার্মেন্টস কিনে কি কিনে এইটা ঘরে বসে মার্কেটিং করার অনেক ভালো কাজ, নিঃসন্দেহে ভবিষ্যতে আমরা আরো আলোচনা করব। আজকে শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে মতামত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে। ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানটি ইতিমধ্যে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের মারা দুটোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন আমন্ত্রণ। নঈম নিজাম এবং আসলাম সানি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে, এবং এই খাতটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত, আমরা সবাই জানি। এবং এই খাতে সংকট রয়েছে, অফুরন্ত সম্ভাবনা রয়েছে, এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হচ্ছে তৈরি পোশাক খাতে বাংলাদেশ। প্রথম কবে হতে পারবে, কিভাবে হতে পারবে সেটি বলা দুরূহ, তবে এটি হওয়া যে সম্ভব সেটি উড়িয়ে দেওয়া যায় না। এবং এই জায়গাটাতে মালিক, শ্রমিক, সরকার, বাংলাদেশের নাগরিক সমাজ, বাংলাদেশের গণমাধ্যম যৌথভাবে কাজ করতে হবে, এবং সেটি দেশের স্বার্থেই। এবং একটি ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হয়েছে, যে এই খাতের সঙ্গে যারা সংশ্লিষ্ট কাজকর্ম করতে গিয়ে নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়েন, সেই ভোগান্তি থেকে তাদেরকে বের করে আনতে হবে। আবার অন্যান্য সেক্টরগুলোর অভিযোগ যে তারা সবচেয়ে বেশি সুবিধাভোগী। নিঃসন্দেহে যারা সার্ভিস ভালো দেন বা ডেলিভার যারা বেশি করতে পারেন তারা একটু সুবিধা বেশি ভোগ করবেন, কিন্তু এখানে যিনি গার্মেন্টস সেক্টরের হয়ে কথা বলছিলেন তিনি বলবার চেষ্টা করছেন যে এটি আসলে তারা নিজেদেরকে এমনভাবে একটা পারসেপশন তৈরি করেছেন, জনমনে নিজেদেরকে এমনভাবে উত্থাপন করেছেন যে তারা আসলে অনেক শক্তিশালী, কিন্তু বাস্তবে সেটি নয়। যাই হোক, আমাদের মূল চাওয়া হচ্ছে তৈরি পোশাক খাতের অগ্রগতি, এবং এর জন্য যা যা করণীয় বাংলাদেশকে তাই করতে হবে। এবং সেই সঙ্গে যারা ক্রেতা তাদেরকেও অসন্তুষ্ট করবার কোনো প্রয়োজন নেই। দেশি বিদেশি ষড়যন্ত্রের নামে প্রভাবশালী কাউকে ক্ষুব্ধ করবারও কোনো প্রয়োজন নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের প্রসঙ্গটি এখানে আলোচনায় এসছে, এবং এটি আমাদের মাথায় রাখা দরকার যে বাংলাদেশের রপ্তানি বাজারের একটা বড় বাজার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি কিন্তু চীন নয়, জাপান নয়, ভারত নয়। এবং সেই সঙ্গে মাথায় রাখা দরকার যে বাংলাদেশে যারা অন্যতম উন্নয়ন সহযোগী তাদের সবার উপরেই, প্রায় অধিকাংশের উপরেই কিন্তু একটা বড় ধরনের প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে। এই বিষয়গুলো মাথায় রাখা দরকার, কারণ সবার সঙ্গে মাথা উঁচু করে নিশ্চয়ই আমরা আত্মমর্যাদার সঙ্গে কথা বলবো, কিন্তু নিজের পায়ের তলার মাটি সরিয়ে দিয়ে কিন্তু নয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।